আচ্ছা, অনেকে যেহেতু অবজেকশন দিচ্ছ ঝাপসা বা ঘোলা আসছে বা বারবার, একটু দেখো তো এবার একটু ঠিক হল কিনা খেয়াল করো। আচ্ছা, এখন কি দেখো তো, এখনো বারবার কি ঝাপসা হচ্ছে না? ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা আশা করছি ক্যামেরাটা ঠিক আছে। ওকে, তো তোমরা যারা এতক্ষণ হয়তো দেখতে সমস্যা হয়েছে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার তোমরা একটু লিখে নাও যারা লিখতে পারোনি। আমি আরেকবার বলছি যে প্রথম কি অবা শূন্য, অবা শূন্য, দ্বিতীয় কি কে রে, তৃতীয় দ্বারা দিয়া দিয়ে কর্তৃক, চতুর্থী কে রে জন্ম নিমিত্তে, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী রয়ের, সপ্তমী কে অন্তস্থ এবং কে তে। একটু দ্রুত বিভক্তি চিহ্নগুলি লিখে নাও। আচ্ছা, এবার আমরা তৎপুরুষের মূল সমস্যা যাব। ঠিক আছে, আশা করি তোমরা লিখতে পেরেছো। তো তৎপুরুষ সমাসের বিষয়টা খুবই সহজ। বিষয়টা কি? একটা লুকোচুরি খেলা। তৎপুরুষ সমাস হচ্ছে একটা লুকোচুরি। হ্যাঁ, কেন লুকোচুরি খেলা একটু করে দেখো। পরীক্ষক শব্দটা দিবে বিলাত ফেরত। এই শব্দটা আমাদের প্রশ্নে দিবে যে বিলাত ফেরত। আমি খুবই সিম্পল শব্দ দিয়েই আলোচনাটা শুরু করছি। তাহলে পূর্বপদ বিলাত, পরপদ কি ফেরত। কিন্তু বিলাত ফেরত এটি আসলে শব্দটার মিনিংটা হচ্ছে বিলাত কি থেকে ফেরত। বিলাত ফেরত ইজিক্যালটা আসলে কি বিলাত থেকে ফেরত। এটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, শব্দটা ছিল মূলত বা বাক্যাংশটা ছিল মূলত বিলাত থেকে ফেরত। যখন আমরা সমাস করেছি তখন পূর্বপদ বিলাত আছে, শেষ পদ বা পরপদ ফেরত আছে, কিন্তু মাঝখান থেকে থেকেটা লোপ পেয়েছে। গতদিন যখন আমরা করেছিলাম মধ্য পদলোপী কর্মধারয়, মনে আছে তোমাদের? মধ্য পদলোপী আমরা বলেছিলাম সিংহাসন ইজিক্যাল টু কি সিংহ চিহ্নিত আসন। কর্মধারের ভাগ যখন করেছিলাম, লক্ষ্য করো এখানে অনেকে কর্মধারের তৎপুরুষ কিন্তু গুলিয়ে ফেলে বা কনফিউজড হয় বা এলোমেলো হয়ে যায় কর্মধারের সাথে তৎপুরুষ। কেন কনফিউশন হয়? যে দেখো খুব সিম্পল একটা ইকুয়েশন। পূর্বপদ সিংহ, পূর্বপদ কি সিংহ, পরপদ কি আসন। তাহলে আসলে ছিল বাক্যাংশটি কি সিংহ চিহ্নিত আসন, এটা ছিল। পূর্বপদ সিংহ সেটি সমাসে আছে, পরপদ আসন সেটি সমাসে আছে, কিন্তু মধ্যপদ চিহ্নিত লোপ পেয়েছে। কেন কনফিউশন হয় ছাত্রদের? এখানে তিনটি পদ, মাঝখানের পদটি লোপ পেয়েছে, এখানে তিনটি পদ, মাঝখানের পদটি লোপ পেয়েছে, কিন্তু এটা মধ্যপদলোপী কর্মধারয় আর এটা তৎপুরুষ। পার্থক্য কি? এই যে থেকে, এটি কিন্তু পদ নয়, এটা হচ্ছে একটা বিভক্তি। যখন পদ লোপ পাচ্ছে তখন মধ্যপদলোপী কর্মধারয়, কিন্তু এখানে যে মধ্যপদটা লোপ পেয়েছে এটি পদ নয়, এটি কি বিভক্তি। বিভক্তি থেকে, তাহলে যে বিভক্তি লোপ পেলে তৎপুরুষ। এখন বিভক্তি লোপ পাচ্ছে কিনা, এটা একটা লুকোচুরি খেলা। লুকোচুরি খেলা মানে হলো যে তোমাকে কিন্তু এইটাই পরীক্ষা দিবে বিলাত ফেরত, এটা দেখে তোমাকে বুঝে নিতে হবে যে এর মাঝে একটা বিভক্তি ছিল। এই বুঝে নেওয়া হবে, গেস করা, গেস গেস। আর একটু বলি, একটু সহজ করে একটু ধরুন দিই। আচ্ছা, যারা এখনো বোঝনি বা বুঝতে এখন একটু কষ্ট হচ্ছে, আরেকবার একটু দেখো। শব্দটি হচ্ছে জেল খালাস। পরীক্ষক কিন্তু আমাদের প্রশ্ন দিয়েছে জেল খালাস,
এই জেল খালাস যখনই দিবে তখন তোমাকে শব্দটা দেখে বুঝে নিতে হবে যে জেল খালাস আসলে কি জেল থেকে খালাস বা জেল হতে খালাস। আসলে শব্দটা ছিল হচ্ছে জেল হতে খালাস, কিন্তু পরীক্ষক যখন প্রশ্নটা করেছে তখন হতেটাকে কি করেছে, হতে বিভক্তিটা বাদ দিয়ে দিয়েছে। পরীক্ষক বিভক্তিটা লোপ করে রেখেছে, আর তোমাকে পূর্বপদের পরপর দেখে বিভক্তিটাকে কি করতে হবে, বুঝে নিতে হবে। এখন যদি বলো স্যার আমি যে বুঝি না, তো যদি না বোঝো, আচ্ছা বুঝার তো কথা, এই বয়সে জেল খালাস মানে জেল থেকে খালাস, এটা স্বাভাবিক সেন্সে বোঝার কথা। তাহলে তোমার সেন্স স্বাভাবিকের চেয়ে একটু কম, তাহলে তোমাকে পড়ে মনে রাখতে হবে। হয় স্বাভাবিক সেন্স থাকতে হবে, আর যদি কম হয় তোমার সেন্সও কম, তুমি পড়বা কম, তাহলে হবে না। যার সেন্স বেশি তার কম পড়তে হবে, আর যার সেন্স কম তাকে বেশি করে পড়ে আত্মস্থ করতে হবে। ঋণ মুক্ত, ঋণ মুক্ত, তো ঋণ মুক্ত এটা পূর্বপদ ঋণ পরপদ মুক্ত, কিন্তু ঋণ মুক্ত এটা দেখে দুটো পদ দেখে তোমাকে গেস করতে হবে যে ঋণ মুক্ত আসলে কি ঋণ থেকে মুক্ত, ঋণ থেকে মুক্ত। একটি শব্দ হচ্ছে স্কুল পালানো। পরীক্ষক তোমাকে দিয়েছে স্কুল পালানো, মানে পরীক্ষক হিসেবে এর মাঝে একটা কিছু একটা ছিল কিন্তু লোপ করে দিয়েছে। কি ছিল? স্কুল পালানো। এটা দেখে তুমি এটুকু বোঝো না যে স্কুল পালানো মানে স্কুল থেকে পালানো। আবার বলছি এইটুকু সেন্স এইটুকু অনুভব থাকতে হবে। এখন আপনার নাই না থাকলে এটা আপনার দুর্বলতা, ব্যাকরণের না। ব্যাকরণ বুঝেছে যে আপনাকে এই দুটো পদ দিলে আপনি মাঝের বিভক্তিটাকে মনে মনে বুঝে নিতে পারবেন, গেস করতে পারবেন, অনুভব করতে পারবেন। যদি অনুভব করতে না পারেন তাহলে ব্যাকরণের দোষ আপনার দোষ। আপনাকে তাহলে কি করতে হবে, দুর্বলতাটা পড়ে কভার করতে হবে। এখন এসে দেখেন স্কুল পালানো মানে স্কুল আসলে থেকে পালানো। তাহলে পরীক্ষক লোপ করেছিল কি, কি লোপ করে দিয়েছিল? থেকে। তাহলে থেকে কার চিহ্ন? পঞ্চমী, তাহলে এর নাম হলো পঞ্চমী তৎপুরুষ। এর নাম কি? পঞ্চমী তৎপুরুষ। থেকে লোপ করেছে মানে পরীক্ষক যেটা কি করেছে, লোপ করে দিয়েছে। কি লোপ করেছে? হতে থেকেছে, তাহলে পঞ্চমী। এখন লোপ করেছে কিনা এটুকুই তো আপনার পরীক্ষা, বা কি লোপ করেছে। আচ্ছা আরেকটু উদাহরণ দিই, দেখেন স্বর্ণ গড়া, তাহলে পূর্বপদ স্বর্ণ, পরপদ গড়া। তাহলে স্বর্ণ গড়া ইজিক্যাল টু আসলে কি? স্বর্ণ গড়া মানে কি? স্বর্ণ দিয়ে গড়া। এখন কেউ যদি বলে যে স্বর্ণ গড়া মানে আমি যদি ভাবি স্বর্ণ থেকে গড়া, তাহলে হবে না? না, কারণ স্বর্ণ গড়া স্বর্ণ থেকে গড়া না, থেকে না, স্বর্ণ দিয়ে গড়া। তাহলে আসলে শব্দটা ছিল কি, বা বাক্যাংশটা ছিল স্বর্ণ দিয়ে গড়া, পরীক্ষক দিয়েটাকে লোপ করে শুধু পূর্বপদ আর পরপদ দিয়েছে। আর এর মাঝে যে দিয়েছিল এটা তোমাকে কি করতে হবে, হয় পড়ে মনে রাখতে হবে, আর হলো অনুভব করে বুঝতে হবে। মন গড়া, মন গড়া, মন গড়া কি? স্বর্ণ গড়া না দিয়ে পরীক্ষক দিবে মন গড়া। মন গড়া মন থেকে গড়া, মন হতে গড়া, না মন গড়া মন দ্বারা গড়া, মন দিয়ে গড়া। হীরক খচিত, হীরক খচিত, হীরক দ্বারা খচিত। চন্দন চর্চিত, চন্দন চর্চিত, চন্দন দ্বারা চর্চিত। মৃত্তিকা নির্মিত, মৃত্তিকা নির্মিত কি? মৃত্তিকা দ্বারা নির্মিত, মৃত্তিকা দ্বারা নির্মিত। মৃত্তিকা নির্মিত না দিয়ে হয়তো দিবে কি? কাষ্ঠ নির্মিত, কাষ্ঠ নির্মিত। তাহলে কাষ্ঠ নির্মিত কি হবে? কাষ্ঠ দ্বারা নির্মিত, কাষ্ঠ দ্বারা নির্মিত। তাহলে আমাকে শুধু কাষ্ঠ নির্মিত পূর্বপদ পরপদে দিয়েছে, কিন্তু এই দুটো পদ দেখে আমি ধরে নিচ্ছি বা বুঝে নিচ্ছি, অনুভব করছি আসলে কাষ্ঠ নির্মিত মানে কাষ্ঠ দ্বারা নির্মিত। তাহলে পরীক্ষক দ্বারাটা দেয়নি, কেন দেয়নি? এটাই তো পরীক্ষা, যে পরীক্ষক দ্বারা দেয়নি, শুধু দুটো পদ দিয়েছে, দুটো পদ থেকে তুমি দ্বারাটাকে কি করবা, বুঝে নেবা। মানে লুকিয়ে রেখেছে দ্বারাকে, তুমি দ্বারা কি খুঁজে বের করছো। পরীক্ষক হয়তো এরকম বলবে গাছ পাকা,
ঠিক আছে। গাছ পাকা, তাহলে গাছ পাকা কি বলেন? গাছ পাকা মানে কি? গাছ থেকে পাকা নাকি গাছ দ্বারা পাকা? বলেন, গাছ পাকা কি গাছ থেকে পাকা নাকি গাছ দ্বারা পাকা? গাছ পাকা আসলে কি? গাছে পাকা, গাছে। গাছ পাকা হচ্ছে গাছে পাকা। এখন এই যে গাছে, এটা পরীক্ষক কি করেছে? লোড করে দিয়েছে, দেয়নি, শুধু দিয়েছে গাছ পাকা। আর আপনাকে বুঝতে হবে যে শব্দটা আসলে ছিল গাছে পাকা। তাহলে পরীক্ষক এবার লুকিয়ে রেখেছে, আর লোড করে দিয়েছে কি? এ এ। তাহলে এই কিসের চিহ্ন? সপ্তম চিহ্ন। তো এইটুকু আপনি, তাই না? গাছ ধরেন দিবা নিদ্রা, দিবা নিদ্রা ইজ ইকুয়াল টু কি? দিবাই নিদ্রা, দিবাই নিদ্রা, তাই না? বস্তা পচা ইজ ইকুয়াল টু কি? বস্তায় পচা, বস্তায় পচা, বা কোনো বেলা কাছে বস্তাতে পচা। তো বস্তায় বা বস্তাতে পচা ছিল, আর পরীক্ষক দিল কি? বস্তা পচা, লোপ করে দিয়েছে কি? অন্তঃস্থতে। তাহলে এই যে পরীক্ষক কি করছে? দুটো পদ দিয়েছে, কিন্তু আসলে পূর্ব পদের সাথে একটা বিভক্তি ছিল, সেটাকে পরীক্ষক লোপ করে দিয়েছে। এই যে লোপ করে দিল, এই জন্য এটার নাম কি? কে তৎপুরুষ। যে বিভক্তি লোপ করেছে সেই তৎপুরুষ। বাক্পটু, বাক্পটু, তাহলে বাক্পটু ইজ ইকুয়াল টু কি? বাকে পটু, বাকে পটু। এরকম অনেক উদাহরণ, শত শত উদাহরণ। এখন তোমাকে ওটা দেখে তৎপুরুষের সম্ভব হলে একবার করে ব্যাস বাক্যগুলো একবার দেখবেন, চোখ বুলাবেন, তাহলে আর ইজি হয়ে যাবে। অনেকে একদম আইডিয়া করে দিতে গেলে হয়তো আপনার অনুভব শক্তি বা গেজিং পাওয়ার তো কমও হতে পারে, তাই না? তাহলে আপনি একবার, কিন্তু খুব জটিল তো না, একবার দুবার যদি রিডিং করেন তাহলে ভুলের সম্ভাবনাটা কমে যাবে। এখন এই শব্দটি হলো কলা বেচা, কলা বেচা। তাহলে কলা বেচা কি? কলা হতে বেচা, না কলা দ্বারা বেচা, না কলাই বেচা? কি বলেন? কলা বেচা কি? কলাকে বেচা, কলা বেচা, কলাকে বেচা। তাহলে পরীক্ষা ছিল কলাকে বেচা, আর পরীক্ষা প্রশ্ন দিয়েছে কি? কলা বেচা। মানে পূর্বপদের সাথে থেকে কেটাকে কি করেছে? লোপ করে দিয়েছে। যে কে লোপ করে দিল, তাই না? তাহলে পরীক্ষক লোপ করেছে কি? কে বিভক্তি। কে কোথায় আছে? দ্বিতীয়তে। এখন যদি কেউ বলেন স্যার কে তো চতুর্থীতে আছে, তার উত্তর একটু পরে দিচ্ছি। আচ্ছা, রথ দেখা, তাহলে এটা আসলে ছিল কি? রথ কে দেখা, রথ কে দেখা। ছেলে ভুলানো, এটা আসলে কি ছিল? ছেলেকে ভুলানো, ছেলেকে ভুলানো। তাহলে এই যে কলা বেচা, রথ দেখা, ছেলে ভুলানো, পূর্ব পদ ছিল ছেলে, পরপদ ভুলানো, কিন্তু আসলে এটা মূলত ছিল ছেলেকে ভুলানো। তাহলে কেটে লোপ হয়েছে। মেয়ে পটানো, তাহলে কি? মেয়েকে পটানো। এই মেয়েকে পটানো থেকে গেছে মেয়ে পটানো। ভাতকে রাধা, এখান থেকে গেছে কি? ভাত রাধা। কি এগুলো? এগুলো বলবেন দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয়। এখন শিক্ষার্থী বন্ধু, আচ্ছা, তাহলে কি এখন দ্বিতীয়, এখন যদি কেউ বলে সেটা চতুর্থী নয় কেন? কে তো চতুর্থীরও চিহ্ন, আপনি বলেছেন যে কে রে দ্বিতীয় এবং চতুর্থী দুই জায়গাতেই। তাহলে কে রে, কে দুই জায়গাতে, কিন্তু আমরা বলবো দ্বিতীয়। মনে রাখেন, কে রে যদি সমাসে থাকে তাহলে আমরা চতুর্থী বলবো না, কি বলবো? দ্বিতীয়। দুটো শব্দ বাদ দিয়ে, দুটো এক্সেপশনাল শব্দ আছে, একটু লিখে নেবেন। একটি হলো দেবদত্ত, আর একটি গুরু ভক্তি। দেবকে দত্ত,
গুরু ভক্তি হলো গুরুকে ভক্তি। আচ্ছা, জাহিদ হাসান, তাল কানা মানে হচ্ছে যে কোনো কাজের তাল পায় না, ঠিক আছে? তালে কানা, কোনো কাজের তাল যে পায় না তাকে বলা হয় তাল কানা। তাল কানা ইজ ইকুয়াল টু কি? তালে কানা। রাত কানা কি? রাতে কানা, ঠিক আছে? তো দেব দত্ত, দেবকে দত্ত, গুরু ভক্তি, গুরুকে ভক্তি। শিক্ষার্থীরা, আমি বলেছি যে কে রে থাকলে দ্বিতীয়, মনে আছে? এবং আপনি মনে রাখবেন যে কে রে লোপ পেলে দ্বিতীয়, চতুর্থী বলবো না, কিন্তু দুটি জায়গায় কে লোপ পেলে চতুর্থী বলবেন। এই দুটি যদি দেয় কোন তৎপুরুষ, তাহলে বলবেন চতুর্থী তৎপুরুষ। আমি আবার বলছি, নরমালি বা সাধারণত কে রে লোপ পেলে আমরা বলবো দ্বিতীয়, কে রে লোপ পেলে কি বলবো? দ্বিতীয়, চতুর্থী বলবো না। কিন্তু এই দুটি শব্দ দেব দত্ত, যার মানে দেবকে দত্ত, গুরু ভক্তি, গুরুকে ভক্তি, লোপ পেয়েছে কে, তাহলে কে রে লোপ পেলে বলবো দ্বিতীয়। কিন্তু এই দুটো শব্দে কে লোপ পাওয়া শব্দ, এটাকে আমরা বলবো কি? চতুর্থী। চতুর্থীকে দুইটাই না, চতুর্থী নরমালি আসলে জন্য বা নিমিত্ত লোপ পাবে। চতুর্থীতে মূলত লোপ পাবে কি কি? জন্য এবং কি? নিমিত্ত। তাহলে আমরা একটু দেখে নেই। তাহলে আবার বলছি, কনফিউশন যদি হয় তাহলে সিম্পল, কে রে লোপ পেয়েছে মানে দ্বিতীয়, কে রে লোপ পেয়েছে মানে দ্বিতীয়। শুধু দুটি শব্দ ব্যতিক্রম, দেবদত্ত, গুরু ভক্তি, সেখানে কে লোপ পেয়েছে কিন্তু বলবেন চতুর্থী। আর এমনি চতুর্থী আসলে কেন কখন হবে? জন্য বা নিমিত্তে, জন্য বা নিমিত্তে। যেমন কি? যেমন হচ্ছে হজ যাত্রা, হজ যাত্রা, তাহলে এটা আসলে হজের জন্য যাত্রা, হজের জন্য কি? যাত্রা। হজ যাত্রা ইজ ইকুয়াল টু হজের জন্য যাত্রা। জন্য দেখেন বলছে পরীক্ষায় যে রান্নাঘর, রান্নাঘর। আচ্ছা, এখন যদি আপনি ভাবেন যে রান্নাঘর, কেউ কেউ ভাবছে রান্নাঘর রান্নার ঘর, রান্নাঘর কি? যদি ভাবেন যে রান্নাঘর রান্নার ঘর, তাহলে তো এটা রয়ের, তাহলে ষষ্ঠী। কিন্তু রান্নাঘর রান্নার ঘর না, রান্নার জন্য ঘর, রান্নার জন্য। এখন এখানে পার্থক্যটা কি? পার্থক্য হলো, ধরেন আমি যে ঘরে ঘুমাই সেই ঘরে যদি রান্না করি, তাহলে এইটা তো রান্না করছি আমি, তাহলে কি এটা রান্নাঘর? আমি এ ঘরে ঘুমাই, এ ঘরে রান্না করি, এ ঘরে পড়াই, তাহলে এটা কি আমার রান্নাঘর? রান্নার ঘর, রান্না করলে রান্নাঘর না। রান্নাঘর কোনটা? যেটা আমি রান্না করার জন্য বানিয়েছি, রান্না করবার উদ্দেশ্যে ঘরটা বানিয়েছি। সেখানে আমি যদি ঘুমাই তবু কিন্তু রান্নাঘর, সেখানে যদি আমি প্রাইভেট পড়াই তবু আমার কি? মানে আমি ওই ঘরটা বানিয়েছি রান্না করার জন্য। আর এই ঘর আমি রান্নার জন্য বানাইনি, ঘুমানোর জন্য বানিয়েছি, কিন্তু এখন রান্না করি। পার্থক্য, রান্নাঘর রান্নার ঘর না, রান্নাঘর কি? রান্নার জন্য, মানে ঘরটা তৈরি করা হয়েছে কি জন্য? রান্নার জন্য। মানে রান্নার ঘর বলা যাবে না, বলে কেউ ষষ্ঠী তৎপুরুষ বলে বলতে পারে, কিন্তু বলবেন রান্নাঘর রান্নার না, রান্নার কি? জন্য বা নিমিত্তে, রান্নার জন্য ঘর, বা জন্য না দিয়ে কোনো দেওয়া আছে নিমিত্তে। বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, তাহলে বালিকা বিদ্যালয় কি? বালিকাদের বিদ্যালয়, বালিকাদের বিদ্যালয় না। বালিকা বিদ্যালয় শুধু বালিকারাই থাকে না, টিচার থাকে না, ছেলে মানুষ, পিয়ন থাকে, নাইট গার্ড থাকে, তারা তো ছেলেও থাকতে পারে না, সবাই মেয়ে। বালিকাদের বিদ্যালয় নয়, বালিকাদের জন্য। বিদ্যালয়টা বানানো হয়েছে কেন? বালিকাদের জন্য। কিন্তু বানিয়েছে যে সে একজন পুরুষ হতে পারে, ম্যানেজিং কমিটির সভাপতি পুরুষ, প্রধান শিক্ষক পুরুষ, কিন্তু বিদ্যালয়টা তৈরি করা হয়েছে কাদের জন্য? বালিকাদের জন্য। তাহলে বালিকা বিদ্যালয় বালিকাদের বিদ্যালয় না, বালিকাদের জন্য বা নিমিত্তে। মহিলা কলেজ,
মহিলা কলেজ, মহিলাদের কলেজ না, মহিলাদের জন্য, মহিলাদের জন্য। এরকম অনেক শব্দ আছে। ছাত্রাবাস, ছাত্রাবাস, তাহলে কি হবে বলেন তো? ছাত্রাবাস কি ছাত্রদের জন্য কি বাস? ছাত্রাবাস মানে কি ছাত্রদের জন্য কি বাস, তাই না? ছাত্রদের জন্য বাস না, ছাত্রদের জন্য আবাস। ছাত্রাবাস হলো ছাত্রদের জন্য কি আবাস। এরকম অনেক শব্দ আছে। খেয়াঘাট, 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 তাহলে খেয়ার জন্য ঘাট, বা কোন বই লেখা আছে খেয়ার নিমিত্তে ঘাট। না, কোনো ভুল হবে না। জন্য এর জায়গায় নিমিত্ত বলে কেন ভুল হবে বলেন? জন্য মানেই তো নিমিত্ত, নিমিত্ত মানেই তো জন্য। সূর্যকে যদি রবি বলেন তাহলে কি ভুল হবে বলেন? সূর্যকে যদি রবি বলেন, সকালে উঠেছে রবি, তাহলে কি ভুল হবে? তা কেন? জন্য আর নিমিত্ত দুটো সিনোনিমাস শব্দ, একই শব্দের দুইটা রূপ, ভুল হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে খেয়াঘাট, খেয়ার জন্য ঘাট কেউ বলতে পারে, আবার কেউ বলতে পারে খেয়া কি নিমিত্ত ঘাট, সমস্যা নেই। জন্য মানে কি নিমিত্ত। মাপ কাঠি, মাপ কাঠি, তাহলে মাপ কাঠি কি মাপের জন্য কাঠি, মাপের জন্য বা মাপের নিমিত্ত কাঠি। তাহলে এর নাম চতুর্থী তৎপুরুষ। তাহলে যখন দুটো পূর্বপদের পরপর দিয়েছে কিন্তু এর মাঝে একটা কি ছিল জন্য বা নিমিত্ত, জন্য বা নিমিত্ত, তখন মূলত চতুর্থী। আর কে রে যদি লোপ পায় তাহলে মূলত দ্বিতীয়া। শুধু দুটো জায়গায় দেবদত্তার গুরুভক্তি যেখানে কে লোপ পেয়েছে কিন্তু চতুর্থী। তাহলে পরীক্ষক আমাদের কি করবে? বিভক্তি সহ দিবে না বিভক্তি বাদ দিয়ে দিবে বলেন? শিশু পার্ক একজন দিয়েছেন, থ্যাংক ইউ। শিশু পার্ক, শিশুদের জন্য পার্ক, শিশুদের পার্ক না, শিশুদের কি জন্য পার্ক। এখন দেখেন পরীক্ষক দিবে আমাদের রাজপুত্র, পরীক্ষক দিবে কি রাজপুত্র, এটাই তো দিবে। আচ্ছা, আর আমাদের কি করতে হবে? এই পূর্বপদ রাজ আর পরপদ পুত্র, এটা দেখে মনে মনে বুঝে নিতে হবে রাজপুত্র আসলে মানে কি। রাজপুত্র কি জিনিস? রাজার পুত্র, রাজার। আসলে জিনিসটা ছিল রাজার পুত্র, কিন্তু পরীক্ষক কি করেছে আমাদের এই রয়েরটাকে কি করেছে লোপ করে দিয়েছে। তাহলে রয়ের কোথায় কিসের চিহ্ন? ষষ্ঠী, তাহলে ষষ্ঠী তৎপুরুষ, তাই না? তাহলে পরীক্ষক কি দিবে? ফুল বাগান, তাহলে ফুল বাগান দেখে আমাদের বুঝে নিতে হবে কি ফুলের বাগান। ফুল বাগান মানে আসলে কি ফুলের বাগান। পরীক্ষক প্রশ্নে কি ফুলের বাগান দিবে না ফুল বাগান দিবে? কি দিবে বলেন? দিবে ফুল বাগান, আর আমাদের বুঝে নিতে হবে কি ফুলের বাগান। অর্থাৎ রয়ের পরীক্ষা কি করেছে লোপ করে দিয়েছে। এই যে র লোপ করেছে এর নাম কি ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ। চা বাগান, তাহলে পরীক্ষা কি চা বাগান দিবে প্রশ্নে নাকি চায়ের বাগান দিবে বলেন? পরীক্ষক যখন আমাকে প্রশ্ন করবে তখন কি চা বাগান দিবে না? যদি থাকে আমি আবার বলছি খেয়াঘাট, খেয়ার ঘাট, খেয়ার জন্য, মূলত খেয়ার জন্য ঘাট। তবে কোথাও যদি জন্য বা নিমিত্ত চতুর্থী না থাকে তাহলে খেয়ার ঘাট দিতে পারবেন বিকল্পে। খেয়া ঘাট খেয়ার জন্য, খেয়া কি জন্য ঘাট, খেয়ার নিমিত্তে ঘাট, কিন্তু কোনো অপশনে চতুর্থী তৎপুরুষ নাই, তাহলে ওইগুলোকে খেয়ার ঘাট দিতে পারবেন। কিন্তু মূলত আসলে জন্য বা নিমিত্ত সালের কোশ্চেন অন্য কোনো কারণ অনেক সময় কি আমরা ষষ্ঠী দিচ্ছি, কিন্তু খেয়ার ঘাট মূলত খেয়ার কি জন্য বা নিমিত্তে। জি হ্যাঁ, আমি তো বললাম সাব্বির তুষার। তাহলে খেয়ার ঘাট, খেয়ার ঘাট এটা দিয়ে ষষ্ঠী তৎপুরুষ করছি, কিন্তু এটির চেয়ে
খেয়ার জন্য বা নিমিত্তে, খেয়ার জন্য বা নিমিত্তে দিয়ে চতুর্থী কোণটা বেশি ভালো হবে। বুঝতে পেরেছেন? খেয়ার ঘাট দেওয়া যাবে কিন্তু দুর্বল ব্যাকরণ হবে। যদি ভালো হয় যদি দেন খেয়ার জন্য বা খেয়ার নিমিত্তে ঘাট। জি, কিন্তু যদি খেয়ার জন্য ঘাট না থাকে বা চতুর্থী না থাকে তাহলে বিকল্পে ষষ্ঠী দেবে, বিকল্পে, কিন্তু মূলত এটি জন্য বা নিমিত্তে, সেটি দিবেন। আচ্ছা, চা বাগান কি? আমি যেটা বলছিলাম যে পরীক্ষা তাহলে কি করবে আমাদের, চা বাগান দিবে না চায়ের বাগান দিবে, কোনটা দিবে? প্রশ্নের বিভক্তিটা লোপ করে দিবে, পরীক্ষার বিভক্তি লোপ করে দিবে, আর আমরা বিভক্তিটা কি করব মনে মনে বুঝে নিব। ওকে, তাহলে পরীক্ষা ঘোড়ার ডিম দিবে নাকি ঘোড়া ডিম দিবে? বলেন, পরীক্ষক যখন প্রশ্ন করবে ঘোড়ার ডিম এটা দিবে নাকি ঘোড়া ডিম দিবে? পরীক্ষক দিবে ঘোড়া ডিম, আর আমরা ধরে নিব কি ঘোড়া পাড়ে যে ডিম, নাকি না ঘোড়া দেয় যে ডিম? শিক্ষার্থীরা ভালো করে মনোযোগ দেন। আমরা বলছি যে পরীক্ষা কি করবে আমাদের, পরীক্ষক বিভক্তি বাদ দিয়ে দিবে, পরীক্ষক বিভক্তি বাদ দিয়ে দিবে, আর আমরা বিভক্তিটা মনে মনে কি বুঝে নেব যে এই বিভক্তি ছিল রূপ করে দিয়েছে। তাহলে পরীক্ষা ঘোড়া ডিম এটা কি দিবে নাকি বিভক্তি সহ ঘোড়ার ডিম দিবে? কি করবে বলেন? পরীক্ষা আসলে ঘোড়া ডিম দিবে না, কি দিবে? ঘোড়ার ডিম। আমি একটু আগে কিন্তু বলেছি, তাহলে আমরা যা বললাম যে পরীক্ষা কি করবে বিভক্তি লোপ করে দিবে, পরীক্ষকের কাজ বিভক্তি লোপ করে দেওয়া। কেন লোপ করে দিবে? যে আমরা বুঝবো যে কি বিভক্তি ওখানে আছে, এটা তো লুকোচুরি, লুকাবে, আমি খুঁজে বের করবো। কিন্তু কিছু শব্দ আছে যেখান থেকে পরীক্ষক বিভক্তি বাদ দিয়ে দিতে পারবে, পরীক্ষকও পারবে না, পরীক্ষকের বাপও পারবে না, পরীক্ষকও পারবে না। কিছু শব্দ আছে যেখান থেকে বিভক্তি বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায় না। কেন যায় না? বাদ দিলে শব্দ কি তার অর্থবোধকতা হারিয়ে ফেলে। মানে ঘোড়ার ডিম, পরীক্ষক দিবে ঘোড়ার ডিম আর আমরা ধরবো ঘোড়ার ডিম না, পরীক্ষক দিবে ঘোড়ার ডিম আর আমরা ধরবো কি ঘোড়ার ডিম। এর নাম অলুক তৎপুরুষ। কি নাম? অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ। একটু লিখবেন অলুক তৎপুরুষ, যে তৎপুরুষ থেকে বিভক্তি লোপ পায় না, অর্থাৎ লোপ করা যায় না। যারা একটু লিখতে চান, লিখতে পছন্দ করেন, তারা একটু দ্রুত লিখবেন। অলুক তৎপুরুষটা কি? যে তৎপুরুষ সমাস থেকে বিভক্তি লোপ পায় না তথা বিভক্তি লোপ করা যায় না। ঠিক আছে, লেখেন একটু। তাহলে আমরা বলছিলাম যে অর্থাৎ পরীক্ষক যে বিভক্তি লোপ করে দিবে, এটা হলো পরীক্ষক বিভক্তি লোপ করে দিবে, আর আমরা বিভক্তিটা মনে মনে কি বুঝে নিব, খুঁজে নিব। তাহলে পরীক্ষক দেখেন সোনাতরী, সোনাতরী দিবে, তাই না? সোনাতরী দিবে আর আমরা বুঝে নিব কি সোনার তরী, তাই না? পরীক্ষক দিবে সোনাতরী আর আমরা বুঝে নিব সোনার তরী। পরীক্ষক তো বিভক্তি সহ দিতে পারবে না, না সোনার তরী এটা পরীক্ষককে বিভক্তি সহ কি করতে হবে, বিভক্তি সহ দেওয়া, বিভক্তি বাদ দিয়ে এই শব্দটি দেওয়া যাবে না। তাহলে পরীক্ষক সোনাতরী দিবার আমরা শর্ত দেব না, পরীক্ষকের সাধ্য নাই যেটা সোনাতরী দেয়, কারণ সোনাতরী দিলে শব্দটা তার কি অর্থ বা যোগ্যতা হারাবে। তাহলে পরীক্ষক দিবে কি সোনার তরী, তাহলে আমাদের কি কিছু খুঁজে বের করতে হবে না, বের করতে হবে না, কারণ এখান থেকে বিভক্তি লোপ পায়, বিভক্তিটা থেকে গেছে। এরকম অনুরূপ ভাবে কি কলের গান, কলের গান, কলের গান, মনের মানুষ, মনের মানুষ, বুঝতে পারলেন? ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, গরুর গাড়ি, গরুর গাড়ি। তো পরীক্ষক দিবে গরু গাড়ি আর আমরা ধরবো গরু গাড়ি, এমন না।
পরীক্ষক দিবে গরু গাড়ি আর আমরা ধরে নিব গরু গাড়ি না, আর ওখান থেকে নয়ের পরীক্ষক বাদ দিতে পারবে না। কেন? কারণ এই শব্দগুলো থেকে বিভক্তি বাদ দেওয়া যায় না। যেই শব্দ থেকে যেই তৎপুরুষ থেকে বিভক্তি লোপ পায় না, বাদ দেওয়া যায় না, সেই তৎপুরুষের নাম কি? অলুক তৎপুরুষ। কি তৎপুরুষ? অলুক। জি। তাহলে আমরা প্রথমা করে নাই, অর্থাৎ বিভক্তি যেখানে লোপিত প্রথমা তৎপুরুষ নয়, তৎপুরুষটি দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অলুক। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা নিচ্ছি আমি সঙ্গত কারণে। ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী এটির ব্যাসবাক্য হচ্ছে ক্ষণকাল, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী। ভালো করে লক্ষ্য করবেন, ক্ষণস্থায়ী এর ব্যাসবাক্য কি? ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী। বইয়ে দেওয়া আছে এটা দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ। কিন্তু কেউ যদি প্রশ্ন করে স্যার এখানে দ্বিতীয় বিভক্তি কই, এটি বই পুস্তকে দেওয়া আছে ক্ষণস্থায়ী দ্বিতীয় তৎপুরুষ, ব্যাসবাক্য কি? ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী। তাই যদি হয় তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে স্যার এখানে বিভক্তি কই, আপনি যে বললেন যে কেরে লোপ পেলে দ্বিতীয়তে বিভক্তি কই, দেখেন ব্যক্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ, এখানে বিশেষ দ্বিতীয়, বিশেষ স্পেশাল, সেটা কি লিখবেন? ব্যক্তি অর্থে, ব্যক্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ হয়। বিভক্তি লোপ পেলে তো হয়, কেরে বিভক্তি লোপ পেলে তো কি? কেরে বিভক্তি লোপ পেলে তো দ্বিতীয় তৎপুরুষ হয়। আর কেরে বিভক্তি লোপ না পেলে আরেকটা জিনিস লোপ পেলে দ্বিতীয় হয় কি? সেটি ব্যক্তি, ব্যক্তি অর্থে, ব্যক্তি অর্থে ব্যাপিয়া, ব্যাপিয়া। তাহলে ক্ষণস্থায়ী না দিয়ে যদি চিরস্থায়ী দেয়, চিরস্থায়ী, তাও চিরকাল ব্যাপিয়া স্থায়ী। চিরস্থায়ী না দিয়ে যদি দীর্ঘস্থায়ী দেয়, তাও হবে দীর্ঘকাল ব্যাপিয়া স্থায়ী। যদি দেয় চির সুখী, চির সুখী থাকবে চিরকাল ব্যাপিয়া সুখী। চির দুঃখী তাহলে কি হবে? চিরকাল ব্যাপিয়া দুঃখী। অর্থাৎ এই যে ব্যাপিয়া, ব্যাপিয়া অর্থাৎ কোন ব্যাসবাক্যের মধ্যে যদি ব্যাপিয়া কথাটি আসে, ব্যাপিয়া, তো ব্যাকরণ বলে দিল যে বিভক্তি যদি লোপ নাও পায় তো ব্যাপিয়া অর্থে দ্বিতীয় তৎপুরুষ, ব্যাপিয়া ব্যক্তি অর্থে, ব্যক্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ। তাহলে আমরা দেখলাম দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অলুক। এর বাইরে আছে একটা, লেখেন নয় তৎপুরুষ, নয়, নয় তৎপুরুষ। নেতিবাচক শব্দের আদিতে যদি অ থাকে তাহলে সাধারণত নয় নেতিবাচক শব্দের নেতিবাচক শব্দের আদিতে যদি অ থাকে তাহলে সাধারণত নয় তৎপুরুষ সমাস হয়। দুটো শর্ত, শব্দটা নেতিবাচক হতে হবে। কি হতে হবে? শব্দটাকে নেতিবাচক হতে হবে, নেতিবাচক। আর শুরু হবে কি দিয়ে? অ দিয়ে। নেতিবাচক নেগেটিভ শব্দ, নেগেটিভ জাতীয় শব্দ শুরু হবে কি দিয়ে? অ দিয়ে। যদি তাহলে সাধারণত নয়, দুই একটি ব্যতিক্রম আছে কিন্তু সাধারণত নয় তৎপুরুষ। যেমন
অজানা, যেমন অচেনা, যেমন অদেখা, যেমন অকাল, যেমন অঘাট, যেমন অসুর, যেমন অবিশ্বাস, যেমন অলৌকিক ইত্যাদি। তাহলে যখন কোন নেতিবাচক শব্দ, কি জাতীয় শব্দ, নেতিবাচক শব্দ যখন, আচ্ছা ধারাবাহিক বলতে আপনারা কি বোঝাচ্ছেন আমি বুঝি নাই। অনেকে কমেন্ট করছেন ধারাবাহিক, ধারাবাহিক মানে কি? ধারাবাহিক আমি তো তৎপুরুষ সমষ্টি করাচ্ছি, এখন আমি তো প্রথমে পঞ্চমী করেছি, তারপর তৃতীয়া, আমি তো সাতটা যে পুরোটাই তো করাচ্ছি। আগে যদি পঞ্চমী করে পরে তৃতীয়া করে তো প্রবলেমটা কি হয়? ধারাবাহিক মানে আমি বুঝি নাই। আপনার তো বাচ্চা পড়া পাইন না, 3-4 পড়ে না। ধারাবাহিক বলতে কি আমি পঞ্চমীটাকে বোঝালাম, পরে তৃতীয়া বোঝালাম, ষষ্ঠী বোঝালাম, তারপর দ্বিতীয় বোঝালাম, প্রবলেমটা কি? আমি তো কোনো গ্যাপ রাখছি না। ধারাবাহিক মানে আপনার দ্বিতীয় থেকে শুরু করতে হবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, এটা তো বাচ্চাদের মতো হবে। আপনার ধারাবাহিক বলতে কি বোঝালেন আমি বুঝলাম না। আচ্ছা, তাহলে যখন কোনো শব্দ শুরু হচ্ছে কি দিয়ে? স্বরীয় দিয়ে, কি দিয়ে? অ দিয়ে, এবং নেতিবাচক, তাহলে এগুলো নয় তৎপুরুষ। ব্যাস বাক্য কি? অজানা, ন জানা। অজানার ব্যাস বাক্য কি? অ ইজ ইকুয়াল টু কি? ন। বা কোনো বই দেওয়া আছে কি? নয়। অ কেটে শুধু কি? ন বা নয়। অসেনা কি? ন সেনা বা নয় সেনা। অদেখা কি? ন দেখা বা নয়। আর যারা ধারাবাহিকভাবে সাজাতে চান তারা পরে আমার নোট থেকে পরে আবার নিজেরা কি করবেন, একদম সিরিয়াল করে লিখে নেবেন। যদি মনে করেন স্যার আমার সিরিয়াল না হলে ভালো লাগে না, আমি তৃতীয় পড়ালাম, তারপর পঞ্চমী পড়লাম, তারপর দ্বিতীয় গেলাম, আপনি পরে নোট করবেন, ক্লিয়ার করে তখন একদম সাজিয়ে লিখবেন। আমি তো গ্যাপ রাখছি না, হয়তো একটু পরে, এটা আমি আমার কৌশলগত কারণেই করছি। মানে বুঝতে কষ্ট হবে এটা তো আমি আর বুঝি নাই। অকাল কি? নকাল। অঘাত কি? নঘাত। অসুর কি? নসুর। অবিশ্বাস কি? নবিশ্বাস। অলৌকিক কি? নলৌকিক। অ ইজ ইকুয়াল টু ন, বা কোন বই দেওয়া আছে কি? নয়, নয়। অ ইজ ইকুয়াল টু ন বা নয়। আপনি নোটটা করে নিজের মতো করে সাজিয়ে নেবেন, ঠিক আছে? আমি তো এলোমেলো পড়ালেও আমি তো কোনো কিছু বাদ রেখে পড়াচ্ছি না। সিকোয়েন্স আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন, সমস্যা কি? জি, আচ্ছা। তাহলে এরকম নয় তৎপুরুষ, তবে দুই একটি ব্যতিক্রম শব্দ আছে, একটি স্টার চিহ্ন দিয়ে লিখে নেবেন এরকম। একটা হলো অপয়া, আর একটা হলো অকেজো, আর একটা হলো অবুঝ। এই তিনটা শব্দ একটু আলাদা করে লেখেন। অপয়া, অকেজো, অবুঝ। কাল তো নেতিবাচক শব্দ না রে গাধা, অকাল যে নেতিবাচক রে গাধা। কে দিলে কমেন্টটা? ঠিক আছে, কাল তো নেতিবাচক নয়, অকাল। দেখা তো নেতিবাচক রে বাবা, অদেখাটা নেতিবাচক। তো এই তিনটি শব্দ আমরা লিখেছি, অপয়া, অকেজো, অবুঝ। অ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটা নয় তৎপুরুষ না। আগুনের ব্যাস বাক্য হবে নুনের অভাব, নুনের অভাব। আচ্ছা, ভারত থেকে বই কেমন করে পাবেন একজন? আসলে এটা তো পাওয়া খুবই মুশকিল, যদি কেউ যায় তাহলে তিনি নিয়ে নেবেন। আচ্ছা, আবার বলছি, আমরা অ দিয়ে শুরু হলে বলেছি নয় তৎপুরুষ। অ দিয়ে শুরু হলে কি বলছি? নয় তৎপুরুষ। কিন্তু তিনটি শব্দ আছে অ দিয়ে শুরু হয়েছে কিন্তু নয় তৎপুরুষ না।
কি কি অপয়া লিখে নিন, এটার ব্যাজ বাক্য কি পয়া নাই যা। এই তিনটা বহুব্রীহি। আমি আজকে বহুব্রীতে যাব। আমি আবার বলছি, অ দিয়ে যদি নেতিবাচক শব্দ শুরু হয় তাহলে নয় তৎপুরুষ, কিন্তু তিনটি শব্দ আছে অ দিয়ে শুরু হয়েছে নেতিবাচক, কিন্তু নয় তৎপুরুষ না, নয় বহুব্রীহি। লিখে নেন অপয়া পয়া নাই যা, অকেজ কি কাজ নাই যার, অবুঝ কি বুঝ নাই যার। অপয়া পয়া নাই যার, অকেজ কাজ নাই যার, অবুঝ কি বুঝ নাই যার। অ দিয়ে শুরু হয়েছে নেতিবাচক নেগেটিভ শব্দ, কিন্তু তৎপুরুষ না, নয়ও কি বহুব্রীহি। কেন আমি পরে ব্যাখ্যা দিব, আপাতত আমি বহুব্রীতে গেলে। তাহলে আমি সিম্পলি বলছি, সাধারণত নেতিবাচক শব্দ যদি অ দিয়ে শুরু হয় তাহলে সেটা নয় তৎপুরুষ হয়, কিন্তু দুই তিনটি শব্দ আছে অ দিয়ে শুরু হয়েছে কিন্তু নয় বহুব্রীহি লিখে নেবেন। আর এর বাইরে যত শব্দ শুরু হবে অ দিয়ে বুঝে নেবেন নয় তৎপুরুষ। অনুচিত, অনাচার, অনৈক্য, অনেক, লেখেন উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। পরপর ক্রিয়ার সাথে যদি পূর্বপদ বিশেষ্যের সমাস হয়, আকিদা জান্নাত, আগাছা শুরু হয়েছে আ দিয়ে, আ দিয়ে শুরু হলে অব্যয়ভাব। গত দিনের নোটটা খেয়াল করেন, আকিদা জান্নাত শব্দটি আগাছা বলেছেন, আগাছা তো অ দিয়ে শুরু হয়নি, ঠিক আছে। এই যে আলুনি, আর এক মগা প্রশ্ন করেছেন আলুনি, নুনের অভাব। তো গতদিন যে এইসব সমাধান দিলাম, হা দিয়ে শুরু হলে কি হবে, তখন কি করেছেন, গত ক্লাস করেননি? আলুনি, আগাছা, আ দিয়ে শুরু হলে অব্যয়ভাব ভাই। আর নয় তৎপুরুষ হতে হলে অ দিয়ে শুরু হতে হবে, যেন অজ্ঞান। হ্যাঁ ঠিক আছে, এটা অজ্ঞান। আলুনি, নুনের অভাব, গতদিন তো বললাম অভাব মানে অব্যয়ভাব, আ দিয়ে শুরু হলে অব্যয়ভাব। এখন আমরা লিখছি উপপদ তৎপুরুষ। পরপদ ক্রিয়ার সাথে যদি, পরপদ ক্রিয়ার সাথে যদি পূর্বপদ বিশেষ্যের সমাস হয়, পরপদ ক্রিয়ার সাথে যদি পূর্বপদ বিশেষ্যের সমাস হয়, না রান্নাঘর, রান্না করার ঘর, রান্নার জন্য ঘর, এটি ভালোভাবে, ওই যে বললাম রান্নার ঘর, রান্না করার ঘর, রান্নার জন্য, জন্য দেওয়াটা বেশি ভালো। তারপর সৌমিত্র শেখর যেহেতু বলেছে, আপনি বলছেন, দেখবো আমি। পরপদ ক্রিয়ার সাথে যদি পূর্বপদ বিশেষ্যের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ। সিম্পল জিনিস, দুটি পদ, পরপদটি হলো ক্রিয়া আর পূর্বপদটা কি বিশেষ্য। এমন একটি সমাস, আমরা প্রথম ক্লাসের কথা মনে করাই যে দুটো করে পদ তো থাকবেই, দুটো পদ তো থাকতে হবে, পূর্বপদ পরপদ। পূর্বপদ একটা বিশেষ্য, পরপদ একটা ক্রিয়া। মাসি, মারা, ভালো করে মনোযোগ দেন, মনোযোগ কিন্তু কমে যাচ্ছে আপনাদের, আপনারা অন্য কাজ কথা নিয়ে ব্যস্ত, আমাকে ফলো করেন, নানান আলোচনায় যাবেন না। মাসি মারা একটা শব্দ, মাসি মারা, পূর্বপদ মাসি, পরপদ মারা। মারা একটা কি কাজ, মারা এটা হলো ক্রিয়া, আর মাসি কি, মাসি কি বিশেষ একটা জিনিসের নাম। তাহলে পরপদ ক্রিয়ার সাথে যদি পূর্বপদ বিশেষের সমাস হয়, এর নাম কি উপপদ তৎপুরুষ সমাস।
সংজ্ঞাটাই বুঝেননি, কেন বুঝেননি বলেন তো? না বোঝার কি আছে ভাই? এই যে মাছি মারা, মারা হলো কাজ আর মাছি হলো বিশেষ্য। এখন পরীক্ষা দিবে ছেলে ধরা, ছেলে ধরা না দিয়ে দিবে ধামা ধরা, পরীক্ষা দিবে সা পোষা, পরীক্ষা দিবে হলো পা সাটা, তারপর দিবে পাতা সাটা। এই যে দেখেন তো মারা ধরা পোষা সাটা কি এগুলি? কি বলেন? এগুলো হচ্ছে কি ক্রিয়া, পরপদগুলো কি ক্রিয়া। আর এই যে মাছি ছেলে ধামা সা পা পা এগুলো কি একটা জিনিসের নাম। এই যে নমি লিখছে পকেট মার, তাহলে পকেট কি মার, তাহলে পকেট মার, তাহলে পকেট একটা জায়গার নাম বিশেষ্য, আর মারটা কি ক্রিয়া বা কাজ। জলস্বর, জলস্বর জল মানে পানি, আর স্বর মানে নদীর স্বর, না স্বর মানে সরে বেড়ানো। খে স্বর, খে মানে কি আকাশ, খে মানে আকাশ, আর চর মানে কি সরে বেড়ানো। ওকে, তাহলে যখনই কোন এমন একটা শব্দ সমাস নির্ণয় করতে দিয়েছে যার দুটি পদের প্রথম পদটা একটা পূর্বপদ যেটি বিশেষ্য এবং পরপদ একটা কি ক্রিয়া। একজন বন্ধু আমার ফোন মানে দিয়েছে জলদ আব্দুল আহাদ, আব্দুল আহাদ দেখেন জলদ। আচ্ছা আহাদ, এখানে দুটি পদ আছে সেটা কি আপনি বোঝেন? দুটি পদ যে আছে এটাই তো বোঝেন না, এটাই তো ঝামেলা। এখানে পদ কি একটা না দুইটা আব্দুল আহাদ? একটা যদি হতো তাহলে কি সমস্যা হবে? নিশ্চয়ই দুইটা। তো দুইটা পদ কি কি? একটা জল আর একটা হলো অদ। অদ জলের সাথে কি একটা জল আর অদ, এই অটা লয়ের সাথে কি মিশে গেছে ভাই। তাহলে জল হচ্ছে পানি আর অদ মানে দান করা, দান করা বা দেওয়া, এটা ক্রিয়া। এখন আপনি শব্দটা বোঝেন না, এটাই ঝামেলা। ভালো করে শোনেন, মানে এখানে যে আপনি ঝামেলাটা কোথায়? এখানে দুটা পদ আছে, আপনি তো সেটাই বুঝছেন না, এটা তো ঝামেলা। তাহলে জল আর দুটো যদি না থাকে তাহলে তো সমস্যা হবে। দুটো পদ কি? একটা জল আর একটা অদ। অদ 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 মানে দেওয়া বা দান করা। এখন হয়েছে কি যে জল আর অদের এই অটা লয়ের সাথে মিশে গেছে, কে জলদ। জলদ না দিয়ে পরীক্ষা দিবে ফলদ। ফলদ তাহলে উপপদ তৎপুরুষ। কেন? ফল দেয় যে, ফল জলদ কি জল দেয় যে, বাড়ি উপপদ তৎপুরুষ, বাড়ি দেয় যে। বুঝতে পারলেন? এই যে জলদ বাড়ি ফলদ এগুলি জলজ আসবে, জলজ। আপনি বলবেন স্যার এখানে বিশেষ্য কই আর ক্রিয়া কই? আপনি তো বলতে পারেন স্যার এখানে একটাই তো পদ জলজ। আসলে জলজ একটা পদ না। আবার বলছে কেন একটা পদ না? যদি একটা পদ হতো তাহলে এটা সমস্যা কেমন হবে? জলজ একটা আছে জল আর একটা আছে কি অজ। অজ জল আর কি অজ। অজ মানে জানেন? অজ, অজ মানে জি হ্যাঁ, অজ মানে জানতেন না, এটা তো ঝামেলা। ঠিক আছে আব্দুল্লাহ, থ্যাংক ইউ। জলজ, অজ মানে জন্মানো, অজ মানে কি জন্মানো, জল বিশেষ্য আর জন্মানোটা ক্রিয়া। জলজ, জলজ না দিয়ে দিবে কি ফলজ, তারপর দিবে বনজ, তারপরে দিতে পারে কি পঙ্কজ। প্রত্যেকটা সাথে দুটি করে যে পদ আছে সেটা তো আপনি দেখেন পঙ্কজ। মুনির আক্তার, এই যে মুনির আক্তার আপা, এই যে পঙ্কজ কেমনে উপপদ সেটা তো বুঝালাম। বলছি তো ভাই, আপনি প্রশ্ন করে বুঝতে হবে না। এই যে জলজ যে বুঝালাম, এই জলজ যদি বোঝেন আর জলজ যদি না বোঝেন তাহলে পঙ্কজ বুঝবেন না। জলজই বুঝে নাই স্যার, তাহলে যে পঙ্কজ, পঙ্ক মানে পাক কাদা, পঙ্ক মানে কি পাক বা কাদা। আর এখানে কি আছে? পঙ্কের সাথে অজ আছে, অজ। অজ মানে জন্মানো। পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা। বনজ, বনে জন্মে যা। ফলজ, ফলজ অবশ্য বলা যায় না, ফলদ বলতে হয়। ফলজ বলা যায় না, ফলজ বৃক্ষ না, ফলদ বৃক্ষ। ফলজটা কেটে দেন, ফলজ নাকি ফলদ। সার প্রকার বেশ বাক্য, সার নামক প্রকার। বই পড়া উপপদ তৎপুরুষ হবে না ভাই, বই পড়া বইকে পড়া, বই পড়া বইকে
পড়া, দ্বিতীয় তৎপুরুষ বইকে পড়া। তো বলছে ব্যাকরণ যে পরপদ যদি কি থাকে, সাধারণত ঠিকই বলেছেন তোবা, যে এক কথায় প্রকাশ জাতীয় সমাসগুলি সাধারণত কি এক কথায় প্রকাশ জাতীয় শব্দগুলি সাধারণত উপপদ তৎপুরুষ হয়। বর্ণচূড়া, বর্ণ চুরি করে যে, খেচর আকাশে চড়ে যে, এই টাইপের শব্দগুলো। প্রিয়ং বদা, প্রিয়ং বদা, বদা মানে বলা, প্রিয়ং প্রিয় কথা বলে যে, উপপদ তৎপুরুষ। প্রিয়ং বা প্রিয় আর বদা মানে বলা, প্রিয় কথা বলে যে বা যে রমণী, উপপদ তৎপুরুষ। সাপোষা সা পোষে যে, যে সা পোষে যে, পাসাটা পা সাটে যে, পাতা সাটা পাতা সাটে যে, যে শুধু শেষে যে ঘর, ঠিক আছে। তারপরে বর্ণচূড়া, বর্ণ চুরি করে যে, ধামা ধরা, ধামা ধরে যে। তৎপুরুষ সমাস কয় প্রকার বলবে পরীক্ষা, তৎপুরুষ সমাস কয় প্রকার, তাহলে বলবেন 9 প্রকার। তৎপুরুষ সমাস কয় প্রকার? 9 প্রকার। কি কি দেখেন, মেলা এবার। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অলুক হয়েছে 7টা অলুক। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে 9 রূপপদ। তাহলে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী অলুক, তার সাথে 9 আর কি উপপদ। আচ্ছা, একটি শব্দ হলো গৃহস্থ। গৃহ মানে বাড়ি, প্রশ্নটি করেছেন মিরাজ শেখ অনেক। গৃহস্থ, গৃহ মানে বাড়ি, স্থ মানে কি থাকা, স্থ মানে থাকা, ক্রিয়া, গৃহে স্থিতি যার বা গৃহে থাকে যে, গৃহস্থ। আচ্ছা স্যার, পোকা যা সেটা হচ্ছে পড়া ক্রিয়া না স্যার? জি, পড়া ক্রিয়া। আচ্ছা, ভালো কথা বলেছেন, বই পড়া, তাহলে পড়াটা ক্রিয়া, ঠিক আছে। রথ দেখা, দেখাটা ক্রিয়া। কলা বেচা, ভালো করে খেয়াল করেন, গুড কোশ্চেন পেয়েছি, যে কোশ্চেন গুলো আমি চাই আপনাদের কাছ থেকে, আপনারা করেন না। সবাই লক্ষ্য করেন, এই প্রশ্নটা কমাকে বললেন না কেউ, ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। উনি বললেন স্যার বই পড়া, রথ দেখা, কলা বেচা, তো এগুলো তো ক্রিয়া। পড়া, দেখা, বেচা ক্রিয়া কিনা? ভালো করে প্রশ্নের উত্তর দিন, ক্রিয়া কিনা? পড়া ক্রিয়া, বই কি একটা নাম, দেখা ক্রিয়া, রথ কি একটা নাম, বেচা ক্রিয়া, কলা একটা নাম। তাহলে এইগুলো আমি বললাম কি দ্বিতীয় তৎপুরুষ, বইকে পড়া, রথকে দেখা। এখন ওনার প্রশ্ন হলো স্যার আপনি যে বলছেন বিশেষ্য প্লাস ক্রিয়া, তাহলে উপপদ, পরপদ ক্রিয়া, তো এইগুলো আমি যদি উপপদ বুঝি তাহলে কি হবে, কেমন হবে? গুড কোশ্চেন। তাহলে বই পড়া মানে বই, বই পড়া, রথ দেখা মানে রথ দেখা, কলা বেচা মানে কলা বেচা। কিন্তু পাঁচ আটা, ছেলে ধরা, ভালো করে লক্ষ্য করবেন, যা যিনি প্রশ্নটা করেছেন বিশেষ করে এই ভদ্রলোকের নাম হচ্ছে মনির হোসেন। মনির ভাই আপনার জন্য স্পেশালি বলছি, বাকি সবাই বুঝবেন। স্যার পড়া ক্রিয়াপদ না স্যার, বই পড়া মানে আসলে বই পড়া। ছেলে ধরা মানে ছেলে ধরা না, ভালো করে শুনেন। আচ্ছা, আমার ছেলেকে যে আমি ধরবো, আমি কি ছেলে ধরা? আমার ছেলেকে আমি ধরবো না, আমার ছেলেকে আমি তো ধরবো না, কিন্তু আমি কি ছেলে ধরা? আপনার ছেলেকে আপনি ধরবেন না, তাহলে আপনি কি ছেলে ধরা? ছেলে ধরা বলতে একটা বিশেষ কাজকে বোঝানো হয়েছে, বিশেষ কাজ। বই পড়া মানে বই পড়ায়, রথ দেখা মানে কি রথকে দেখা, বই পড়া মানে বইকে পড়া, কোরআন পড়া মানে কোরআনকে পড়া, কলা বেচা মানে কলাকে বেচা। ছেলে ধরা মানে ছেলেকে ধরা না, ছেলে ধরলে ছেলে ধরা, ছেলে ধরা যার পেশা বা বৃত্তি, ভালো করে বলছি আমি। পাঁচ আটা মানে পাঁচ আটা না ভাই, পাঁচ আটলে পাঁচ আটা না, পাঁচ আটে না কি, এটা তোষামতকারী। মাসি মারা, মাসি মারে মানে কি, যে মাসি মারে, মাসি মারে কি সে না, মাসি মারা ওর কাজ না, মাসি মারা তার একটা নিম্ন শ্রেণীর বৃত্তি বা পেশাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। পঙ্কজ,
পঙ্কে জন্মে যা, পঙ্কে তো অনেক কিছুই জন্মে, সবকিছুই কি পঙ্কজ? পঙ্কে কলমিলতা জন্মে, শ্যাওলা জন্মে, তাহলে পঙ্কে জন্মে যা বললো, কিন্তু আসলে বোঝাই বিশেষ একটা কিছু। একটা ভালো একটা প্রশ্ন করেছেন যে বই পড়া বিশেষ প্লাস ক্রিয়া, রদ দেখা কলা দেখা, কিন্তু বই পড়া মানে বইটাকেই পড়া, কোরআন পড়া মানে কোরআনকে পড়া, উপন্যাস পড়া মানে উপন্যাসকে পড়া, রদ দেখা মানে রদকে দেখা, চাঁদ দেখা মানে চাঁদকে দেখা, কলা বেচা মানে কলাকে বেচা। কিন্তু মাছি মারা মানে মাছিকে মারা না, মাছি মারা একটা বিশেষ পেশার নাম। পাঁচ আটা মানে পাঁচ আটা না, সাটা কাজ না, বিশেষ একটা কি অন্য বৃত্তি, তোষামোদকারী বা চাটুকার। ছেলে ধরা মানে ধরাটা কোনো কাজ না, আমি আমার ছেলে ধরলাম তাহলে আমি ছেলে ধরা, এটা একটা বিশেষ অর্থ। কি অর্থ? একটা বিশেষ স্পেশাল। এখানে ক্রিয়াটা যেটা বলেছে বিশেষণ ক্রিয়া দ্বারা একটা বিশেষ অর্থকে কি প্রাধান্য দেওয়া হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে কি। কাজে সাধারণ ক্রিয়াটা কি বুঝতে পারলেন? সাধারণ ক্রিয়াটা, সাধারণ ক্রিয়া বইকে পড়া, রথকে দেখা, ছেলেকে ভুলানো, তাহলে এটি কি দ্বিতীয় তৎপুরুষ। আর যখন এই মারাটা কাজ না, সাটা কাজ না, এটার দ্বারা একটা বিশেষ কাজকে বোঝানো হয়েছে। ওকে, এবার লেখেন। আমি আশা করছি আমি বোঝাতে পেরেছি, আশা করছি আপনি নিজের বোঝার চেষ্টা করবেন, তাহলে হবে। ইমরান খান নাকি খান ইমরান খান, অলুক তৎপুরুষ, অলুক ষষ্ঠী তৎপুরুষ। তাহলে ওই যে বললাম কি যে গরুর গাড়ি, গরুর গাড়ি, তাহলে গরুর গাড়ি গাড়ি, এটা হলো অলুক তৎপুরুষ, আর এটার নাম অলুক ষষ্ঠী। অলুকের মধ্যে দুইটা ভাগ আছে, অলুক ষষ্ঠী আর অলুক কি সপ্তমী, দুটো অলুক। তেলে ভাজা, তেলে ভাজা অলুক, গরুর গাড়ি অলুক। বুঝেছেন ইমরান খান ভাই? তেলে গরুর গাড়ি এটা অলুক, বিভক্তি লোপ পায়নি, তেলে ভাজা অলুক, কিন্তু এই দুটোর মধ্যে একটা অলুক ষষ্ঠী আর এটা হলো অলুক কি সপ্তমী। ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, তাহলে বিভক্তি লোপ পায়নি, থেকে গেছে, তাহলে অলুক, তাহলে এটার নাম অলুক, এটা অলুক। সোনার তরী, এটা অলুক, বুঝলি কথা? তাহলে সোনার তরী অলুক, র লোপ পায়নি, ঘিয়ে ভাজা এটা এ লোপ পায়নি, দুটোই অলুক, কিন্তু একটা অলুক কি ষষ্ঠী আর একটা অলুকেরই ভাগ, একটা অলুক ষষ্ঠী আর একটা অলুক সপ্তমী। বুঝা গেছে? অলুক কি দুটোই অলুক, কিন্তু অলুকের মধ্যে ষষ্ঠী লোপ পায়নি বলে অলুক ষষ্ঠী, আর সপ্তমী লোপ পায়নি বলে অলুক কি সপ্তমী। লেখেন বহুব্রীহি, এটি আরো একটু জটিল সমাস। হ্যাঁ, তৎপুরুষ এত সহজ, তাতে আপনাদের এই অবস্থা। বহুব্রীহি কিন্তু একটু ঝামেলা একটা সমাস, চেষ্টা করবো আমি। লেখেন বহুব্রীহি, দেখেন যে সমাসে দুটি পদ দ্বারা, যে সমাসে দুটি পদ দ্বারা ওই দুটিকে না বুঝিয়ে অন্য কিছু বোঝানো হয় তাকে, যে সমাসে দুটি পদ দ্বারা যে সমাসে দুটি পদ দ্বারা ওই দুটিকে না বুঝিয়ে অন্য কিছু বোঝানো হয়। যে সমাসে দুটি পদ দ্বারা ওই দুটিকে না বুঝিয়ে অন্য কিছু বোঝানো হয় তাকে কি বহুব্রীহি সমাস বলে। দেখেছেন সংজ্ঞা? আমরা দেখি ঘটনাটা কি একটু বুঝে নিই। এই কথাটা আমরা প্রথম ক্লাসে বলেছি, আবার বলছি, একটু ভালো করে শুনবেন। প্রথম ক্লাসে, সমাসের প্রথম ক্লাসটাতে
আমি একটু ব্রিফ করেছি, তারপর আপনি বুঝতে ভালো করে মনোযোগ দেন। আর একটু সমস্যা হয়েছে, আজকে শেষ ক্লাস, মনোযোগটা একটু বাড়ানোর একটু। দেখেন আমরা বলেছিলাম যে ডাল ভাত, ডাল ভাত, তো ডাল ভাত দ্বারা ডাল বোঝায় না ভাত বোঝায়? ডাল ভাত দ্বারা ডালও বোঝায় ভাতও বোঝায়, ডালও বোঝায় ভাতও বোঝায়। কিন্তু যদি বলে সাদা ভাত, এটা হলো দ্বন্দ্ব, ডাল ভাত হচ্ছে কি দ্বন্দ্ব। যদি আমরা বলি সাদা ভাত, সাদা ভাত, তাহলে দুটো পদ কিন্তু বোঝায় কোনটাকে? ভাতটাকে, তাহলে কর্মধারয়। যদি আমরা বলি মুখে ভাত, তাহলে দুটো পদ মুখ আর ভাত, বোঝায় কোনটাকে? মুখকে না ভাতকে? বোঝায় কি? মুখকে না ভাতকে? ভালো করে বুঝবেন কথা, এটা বোঝার পর অনেক কিছু নির্ভর করবে, এটা বোঝার উপরে অনেক কিছু কি নির্ভর করবে। ডাল ভাত যদি বলে ডাল ভাত দাও, তাহলে আপনি ডালও দিবেন ভাতও দিবেন। ডাল ভাত দাও, ডাল ভাত দুটোই। সাদা ভাত দাও, পদ দুটো, জিনিস কি একটা, কি করবো? মুখে ভাত বলতে মুখ আর ভাত দুটো জিনিস নাকি একটা জিনিস বলেন তো আপনারা? মুখ ভাত দ্বারা মুখও না ভাতও না, মুখে ভাত দ্বারা কি বোঝায়? একটা অনুষ্ঠান। আচ্ছা ভাবেন তো, ইমাজিনেশন করেন তো, আপনারা আজকে যে ভাত খাবেন, রাতে যখন ভাত খাবেন, তখন ভাতটা মুখে দিবেন না মাথায় দিবেন? ভাত খাবেন না রাতে? খাবেন বা খেয়েছেন? আচ্ছা আমি ধরে নিচ্ছি খাবেন। যখন খাবেন তখন ভাতটা কি মুখে দিবেন না মাথায় দিবেন? মুখে দিবেন। তাহলে আজকে কি রাতে আপনাদের সবার মুখে ভাত হবে? হবে না? মুখে ভাত দিব, মুখে ভাত হবে না? ভাত দিয়ে যদি একটু ধরে রাখি, মেলাক্ষণ ধরে ধরে রাখলাম ভাতটা দিয়ে, আপনি যদি 1 মাস ধরে ধরে রাখেন মুখে, তবু মুখে ভাত হবে না। মুখে ভাত দ্বারা মুখও বোঝায় না ভাতও বোঝায় না, কি বোঝায়? বিশেষ একটা দিন, বিশেষ একটা দিনক্ষণ অনুষ্ঠান। আপনি ওই দিন মুখে ভাত নাও দেন, তাও মুখে ভাত, ওই দিন মুখে ভাত দেন, তাও মুখে ভাত, আর প্রতিদিন যত মুখে ভাত দেন, মুখে ভাত কি হবে না। তার মানে মুখে ভাত দ্বারা মুখ আর ভাত, এই দুটো পদ ব্যবহার করেছি আমরা এই দুটো জিনিসকে বোঝানোর জন্য, এই দুটো দ্বারা একটা কি অন্য কিছুকে বোঝানোর জন্য। এটি তখন হচ্ছে গপ্পি। বুঝতে পারলেন? আমি প্রথম ক্লাসে বলছি, আবার হয়তো বলেছি, তবু রিপিট হলো, আবার বোঝাচ্ছি, কারণ অনেকেই অগামগা জায়গা থেকে যাচ্ছেন। ওকে, আচ্ছা দেখেন, একটি শব্দ হচ্ছে, আমাকে যদি বলে, আমাকে আমার বউ বলছে, ও গো বাজার থেকে একটু হলুদ মরিচ নিয়ে এসো, বলেন হলুদ মরিচ নিয়ে এসো, তাহলে আমি কি হলুদ কালারের মরিচ নিয়ে আসবো নাকি? কি করবো? হলুদ আনবো না মরিচ আনবো? কি আনবো বলেন? হলুদ মরিচ যদি আমাকে আনতে দেয়, তাহলে আমি হলুদ আনবো না মরিচ আনবো? হলুদ আনবো মরিচ আনবো, নাহলে তো মাইল লাগাবে, বুঝলেন না? যদি বলে কাঁচা মরিচ, তাহলে আমি কি একটা কাঁচা আনবো একটা মরিচ আনবো? না, আমি মরিচ আনবো। যদি বলে লাল মরিচ নিয়ে এসো, লাল মরিচ, পদ কিন্তু দুইটা, কিন্তু আনবো একটা জিনিস মরিচ। যদি আমাকে বলে কাঁচা হলুদ নিয়ে এসো, কাঁচা হলুদ, পদ দুটো বলেছে, কিন্তু নিয়ে আসবো কি একটা জিনিস, হলুদটা। যদি শব্দটি হয় গায়ে হলুদ, তাহলে এবার গা না হলুদ কোনটা? হলুদ মরিচ মানে হলুদ ও মরিচ, কাঁচা মরিচ, লাল মরিচ, কাঁচা হলুদ মানে একটা জিনিস, হলুদ বা মরিচ। গায়ে হলুদ মানে কি গা না হলুদ? না দুইটাই? বলেন। গায়ে হলুদ আসলে গাও না হলুদও না, গাও না হলুদও না। কেন? আসলে আপনি ধরে নেন, আজকে যদি গায়ে হলুদ মাখেন, তাহলে গায়ে হলুদ হবে না? শিক্ষার্থী বন্ধুরা আমার দিকে তাকান,
আজকে ভাবলেন যে আজকে রাতে গায়ে হলুদের কাম সারবো, হবে? হবে না। বাজার থেকে 1 কেজি হলুদ কিনে নিয়ে আসলেন, নিয়ে মেখে দিলেন। 1 কেজি 1 মন হলুদ নিয়ে এসে মেরে নিলেন। গোটা দুনিয়ার সব হলুদ যদি মাখতে থাকেন তবু গায়ে হলুদ হবে না। গা হলুদ হবে, গা হলুদ, কিন্তু গায়ে হলুদ হবে না। আপনি যদি বলেন হবে না মানে ফাজলামি, হয় ছাড়বো, হবে না। কিন্তু বিশেষ একটা দিনে যদি হলুদ নাও মাখেন তাও মানুষ বলবে যে আজ এই মেয়েটার কি গায়ে হলুদ। আপনি রাগ করে গায়ে নিম পাতা মাখছেন, কেন নিম পাতা মাখছেন? কারণ প্রেম করেছিলেন সোহেলের সাথে, বিয়ে দিচ্ছে জুয়েলের সাথে, তাই না? এইবার রেগে গিয়ে নিম পাতা মাখছেন, মানুষ কি বলবে আজ এই মেয়েটার গায়ে নিম পাতা? কি বলবে? গায়ে হলুদ। রাগ করে যদি গায়ে গোবর মাখা শুরু করেন তাও মানুষ বলবে যে এই মেয়েটার আজকে কি গায়ে হলুদ, না বলবে গায়ে গোবর? গায়ে। আপনি যা খুশি তাই মাখেন, না মাখেন তবু মানুষ বলবে কি গায়ে হলুদ। আর প্রতিদিন যতই হলুদ মাখেন মানুষ একবারে বলবে না আজকে কি গায়ে হলুদ। তার মানে গায়ে হলুদ দ্বারা দুটো শব্দকে আমি ব্যবহার করেছি, কিন্তু গা বা হলুদ এই দুটোর এখানে তেমন কোনো প্রাধান্য আসলে নাই। প্রাধান্যটা কার? এই দুটোর দ্বারা আমি একটা বিশেষ কি দিন বা অনুষ্ঠানকে বোঝাতে চেয়েছি। ক্লিয়ার? এই জন্য তো ভাই বহুব্রী, এই জন্যই তো কি বহুব্রী। তাহলে বহুব্রী বোঝাতে চাচ্ছি আপনাকে বেসিক পার্থক্যগুলো বুঝতে হবে। সমাসের বেসিক জিনিসগুলো যখন আপনি বুঝে নেবেন তখন আপনার কিন্তু কনফিউশন হওয়ার হারটা কমে যাবে। কেন আপনি কনফিউজ হন, কেন এলোমেলো হয়, কেন গুলিয়ে ফেলেন? কারণ কি আপনি তো মূল বিষয়ই বোঝেন না, মূল জিনিসগুলো বোঝেন না, এটাই তো ঝামেলা। এই তিনটা জিনিস খুব বেসিক, খুবই বেসিক। যে দুটো পদ কি দুটো আলাদা আলাদা জিনিস, নাকি দুটো পদ ওই দুটোরই কোনো একটা, নাকি ওই দুটোর দ্বারা ওই দুটো না অন্য কিছু? সমাস কিন্তু মূলত এই তিনটা জিনিসের উপর ভিত্তি করেই কি পার্থক্য। বুঝতে পারলেন? এই তিনটা জিনিস মূল বেসিক। তো যখনই কোনো শব্দের সমাস দিবে, হ্যাঁ, আপনি দেখবেন যে ওই দুটোকে ওই দুটো জিনিসকে বোঝালো, নাকি ওই দুটোর মধ্যে কোনো একটাকে, নাকি ওই দুটো দ্বারা ওই দুটোকে না বুঝিয়ে কি অন্য কোনো কিছু বুঝিয়েছে। কথা পরিষ্কার? কোনো ভেজাল আছে? পরিবেশটা এতক্ষণ সুন্দর হয়েছে না? হ্যাঁ। তারপরেও কিছু মানুষ বলবে যে জুয়েল কিবরিয়া ভালো না, তাই না? আমি বলবো যে আমি তো ভালো না, ভালো লইয়াই তাই। কি খাবেন? ঠিক আছে। এখন আমরা যাচ্ছি, আমরা বহুব্রী তো বুঝলাম, বহুব্রী বুঝলাম, কিন্তু বহুব্রী বুঝলে তো হবে না, বহুব্রীর ভাগ বুঝতে হবে। বহুব্রীর কি ভাগ? কোন বহুব্রী? আমি আবার বলছি, আমরা বহুব্রী বুঝলাম, দ্বন্দ্ব বুঝলাম, কর্মধারা বুঝলাম, ঠিক আছে, কিন্তু এটা বুঝতে হচ্ছে কোন বহুব্রী, কোন দ্বন্দ্ব, তাহলে কোন বহুব্রী? তাহলে বহুব্রীর ভাগে যায়। দেখেন একটি বহুব্রীর নাম হচ্ছে, দেখেন সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক। আচ্ছা, আপনাদের কি দ্বিগু পড়িয়েছি? দ্বিগু, দ্বিগু পড়িয়েছি? একটু আমাকে কমেন্টস করেন তো, ভুলে গেছি আমি, বয়স হয়ে গেছে তো। হ্যাঁ বলেন, দ্বিগু পড়িয়েছি আপনাদের? পড়াই, গুড। তাহলে বহুব্রীতে আছে, ঠিক আছে, তারপরে আমি আসছি। তাহলে সংখ্যাবাচক বহুব্রীটা পরে পড়াই, এটা শেষে পড়াই। লেখেন নয় বহুব্রী, নয় বহুব্রী। সংখ্যাবাচকটা পরে পড়াই কারণ একটা বিশেষ কারণে। জি, লেখেন নয় বহুব্রী। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। লেখেন নয় বহুব্রী। লেখেন নেতিবাচক, নেতিবাচক শব্দের শুরুতে যদি বে না নি থাকে, বে না নি থাকে, তাহলে সাধারণত নয় বহুব্রী হয়।
নেতিবাচক শব্দ, কেমন শব্দ? নেতিবাচক, নেতিবাচক নেগেটিভ শব্দ, যেটা শুরুতে কি থাকবে? বে বা না বা নি। নেতিবাচক শব্দের শুরুতে যদি বে বা না বা নি থাকে, বেনানি থাকে, বেনানি কি থাকবে? বেনানি। তাহলে সাধারণত নয় বহুব্রী হয়। তিনটা সিম্বল, দুটো শর্ত। শর্তটা কি? প্রথম শর্ত হলো শব্দটা নেগেটিভ হতে হবে। শব্দটা কি হতে হবে? নেগেটিভ, নেগেটিভ নেতিবাচক। আর শুরু হবে কি দিয়ে? বে বা না বা নি দিয়ে। যদি হয় তাহলে তার নাম নয় বহুব্রী। তাহলে এবার দেখি একটু, যেমন শব্দটা কি? যেমন বে হুঁশ, বে বুঝ, বে শরম, বে হায়া, বে পর্দা, বে তার, বে হেড, বে কসুর, বে আক্কেল, বে ওয়ারিশ, বে খবর, বে হুদা, বেঈমান। অনেক শব্দ আছে, অনেক। বে দিয়ে এত শব্দ আছে যে লিখে শেষ করা যাবে না। বেবুঝ, বেবুঝ, বেশরম, বেহায়া, বেপর্দা, বেতার, বেহেড, বেকসুর, বেআক্কেল, বেওয়ারিশ, বেখবর, বেহুদা, বেঈমান। শুরু হয়েছে কি দিয়ে? বে দিয়ে, বে। কিংবা যদি না দিয়ে শুরু হয়, না খুশ, না হক, নি দিয়ে শুরু হবে, নি রূপাই, হবে নি খোঁজ, নিভাজ, নীলাজ, নিরূপায় ইত্যাদি। আচ্ছা, অ হবে সেটা তো আমি দিয়েছি, দুটো শব্দ আগে লিখে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, রওনাক জাহান, রওনাক জাহান। অ দিয়ে যে দু একটি হবে, অ দিয়ে সব হবে না ভাই। অ দিয়ে মূলত নয় তৎপুরুষ, কিন্তু অ দিয়ে যে দু একটা হবে সেটা তো আমি লিখে দিয়েছি আপনাকে। রওনাক জাহান, তাহলে অ দিয়ে যদি নয় বহুব্রী হয় তাহলে অকেজ, অসময়, অসুর, অঘাট, অকাল, এগুলো কি হবে বলেন? অ দিয়ে মূলত নয় তৎপুরুষ রওনাক, কিন্তু দু একটি আছে, সেটা তো আমি প্রথমে ওই সময় বলেছি। তো নয় তৎপুরুষ লেখার সময় তো দু একটা আমি লিখেই দিয়েছি যে দু একটি হতে পারে। তো সেই জন্য তো আপনি নিয়ম বলবেন না, ওটা ব্যতিক্রম, আলাদা। তাহলে মূলত নেতিবাচক শব্দ শুরু হবে মূলত নয় বহুব্রী কি দিয়ে শুরু হবে? বে বা না বা নি, বে বা না বা নি। আর অ দিয়ে যে দু একটা আছে সেটা তো আমি বলেছি, তিনটি শব্দ লিখে দিয়েছি না ওই সময়? অবুঝ, অপয়া আর অকেজ, এটা আমি তিনটা লিখেছি না? নয় তৎপুরুষে লিখে দিয়েছি, নয় বহুব্রী লিখেছি। অনন্ত নির্ঝঞ্ঝাট, হ্যাঁ নির্ঝঞ্ঝাট তো হবে, নিয়ে আসছে যে ভাই, নির্ঝঞ্ঝাট তো হবে। প্রশ্ন করেছেন কে? কামরুজ্জামান। নির্ঝঞ্ঝাট, তো নির্ঝঞ্ঝাটে তো আমার কি হবে? কারণ নি দিয়ে শুরু হয়েছে। অনন্ত হবে না, নয় অন্ত, তবে অনন্ত কখনো কখনো দিলে হতেও পারে, নয় অন্ত যার, তবে না হয় ভালো। মূলত বে দিয়ে বা না দিয়ে বা নি দিয়ে মূলত নয় বহুব্রী হবে নির্ঝঞ্ঝাট, নির্দ্বন্দ্ব, নির্বিবাদ, ঠিক আছে? এরকম শব্দ আছে, আরো আছে। আর অ দিয়ে অল্প কয়েকটি শব্দ আছে, তাহলে আমরা অটাকে সিম্বলে নিব না, কারণ অ দিয়ে মূলত নয় তৎপুরুষ। অ দিয়ে মূলত কি নয় তৎপুরুষ। হ্যাঁ, অ এর দু একটি শব্দ আছে যেটাকে আমরা আলাদা করে নিলাম, ঠিক আছে? আর মূলত বে না নি, বে আইনি তালুকদার, নয় বহুব্রী দিতে হবে। বইয়ের দু একটা বইয়ের নয় তৎপুরুষ, বে আইনি, নয় আইনি যা।
বেআইনি মানে আইনকে বোঝায় না, কাকে বোঝায়? আইন নয় এমন একটা জিনিসকে। বেআইনি মানে আইনকে বোঝায় না, কি বোঝায়? আইন নেই এমন কোন বিষয়। হ্যাঁ, অসার একটি শব্দ দিয়েছেন, থ্যাংক ইউ। অসার এটি এখানে নিতে পারেন, সারা নাই যার। অসার এটি নয় বহুব্রীতে নিলেন, নেন এখান থেকে। অবুজ অপয়া অকেজ এখানে নিতে পারেন, এটি অসার। দেখা যাচ্ছে কি এটা? হ্যাঁ, অসার। সার বা সারা নেই যার, সার বা সারা নেই যার। তো আমরা বলছি বেসিক হচ্ছে বেসিক, আর দু একটি যে একটু এলোমেলো আছে, দু একটি শব্দ, সেগুলোকে আপনাকে আলাদা করে নিতে হবে। কিন্তু কৌশলটা, মূল বেসিক সূত্রটা হচ্ছে কৌশল, যে সাধারণত অ দিয়ে শুরু হবে নয় তৎপুরুষ, অ দিয়ে, হ্যাঁ দু একটি আছে যে অ দিয়ে শুরু হচ্ছে নয় বহুব্রী, তাহলে একটু আলাদা করে মনে রাখবেন। আর মূলত বে না বা নি দিয়ে শুরু হবে নয় বহুব্রী। অনক্য অনাশ্রিত কি হবে স্যার? ওই যে স্যার নয় তৎপুরুষ হবে স্যার। প্রিন্স জহির স্যার, অনৈক্য স্যার, অনাশ্রিত কি হবে স্যার? নয় তৎপুরুষ হবে স্যার। অ দিয়ে শুরু হয়েছে অনাশ্রিত, ঠিক আছে? তারপরে অনৈক্য। আচ্ছা, এখন ব্যাস বাক্য কি? এখন আমরা ব্যাস বাক্য দেখবো। বেহুশ, বেবার, হুশ, নাই যার। বে কেটে দিয়ে পিছনে নাই যার, বে কেটে দিয়ে নাই যার। আচ্ছা ভাই, অ দিয়ে যত শব্দ আছে সবই কি লিখে দিব বলেন? অনন্ত কি দুই ভাবে লিখবেন, নয় অন্ত, নয় অন্ত, অনন্ত। আর যদি বলেন অন্ত নেই যার, এখানে একটা ঝামেলা আছে। অন্ত নেই যার, তাহলে নয় বহুব্রী আর নয় অন্ত ইজিক্যাল টু কি? অনন্ত, নয় তৎপুরুষ। যদি যার দিয়ে ব্যাস বাক্য করেন, যার দিয়ে, তাহলে হবে নয় বহুব্রী, আর যদি নয় অন্ত তাহলে কি হবে? নয় তৎপুরুষ। তাহলে অনন্ত আপনি দুই ভাবে করবেন, অন্ত নেই যার, অন্ত নাই যার, নয় বহুব্রী, আর নয় অন্ত, নয় তৎপুরুষ। না মঞ্জুর, না মঞ্জুর, মঞ্জুর নয় যা, মঞ্জুর নয় যা। হ্যাঁ, আমি তো বলেছি তুবা অন্ত নাইজার হবে, অন্ত নাইজার তাহলে বহুব্রী। কিন্তু আমি যদি নয় অন্ত করি, নয় অন্ত, তাহলে নয়ও কি? তৎপুরুষ। দুই ভাবে করা যাবে। মঞ্জুর নয় যা, মঞ্জুর নয় যা, ঠিক আছে, করা যাবে। আচ্ছা, বেবুজ কি তাহলে? বুজ নাইজার, বেশরঙ্গি শরম নাইজার, বেহায়া হায়া নাইজার, পর্দা নাইজার, পার নাইজার, হেড নাইজার, কসুর নাইজার, আক্কেল নাইজার, ওয়ারিশ নাইজার, খবর নাইজার, বেহুদা হুদা নাইজার, বেঈমান ইমান নাইজার। নির্ঝঞ্ঝাট কি হবে বলেন? নির্ঝঞ্ঝাট, ঝঞ্ঝাট নাইজার, ঝঞ্ঝাট নাখোশ, খোশ নাইজার, নাহক হক নাইজার, নিরুপায় উপায় নাইজার, নিখোঁজ খোঁজ নাইজার, নিভাস ভাস নাইজার, নিলাজ লাজ নাইজার, নিরুপায় কি? উপায় নাইজার, যা নাইজার। তাহলে বে নাই দিয়ে শুরু হবে, এবং ব্যাস বাক্য কি? বে বা না বা নি কেটে সামনে পিছনে লিখতে হবে কি? নাইজার। এখন আরেকটু কথা আছে এর সাথে, এই কথাটুকু আগে শুনে আরেকটু কথা, আরেকটু বাড়তি কথা। কি কথা? আপনারা কেন কনফিউজড হন? কেন? সমস্যাটা কোথায়? বেহুশ কোন বইয়ে বলা আছে অব্যয়ভাব সমাস। এখন হয়তো আপনি বললেন বেহুশ কোন একটা বইয়ে বা একাধিক বইয়ে লেখা আছে বেহুশ কোন সমাস? অব্যয়ভাব। এখন দেখে আপনার মাথা ঘুরবে, মাথা ঘুরবে তো। হয় বইকে গালি দিবেন, মানে জুয়েল স্যারকে গালি দিবেন, যে বেয়াদব জুয়েল স্যার পড়াইছে আমাদের বেহুশ নয় বহুব্রী, আর বইয়ে দেওয়া আছে অব্যয়ভাব। ফাজিল স্যার কিছু জানি না, আন্দাজে কি শিখাইছে। এখন দেখেন বেহুশ, ওই বইওয়ালা ব্যাস বাক্য করেছে কি? হুঁশের অভাব। বেহুশের ব্যাস বাক্য করেছে কি? হুঁশের অভাব। অভাব দিয়ে অব্যয়ভাব করা যাবে।
অভাব দিয়ে কি অব্যয়ভাব করা যায়। বেবুজ বুঝের অভাব, বেঈমান ঈমানের অভাব, বেকার কারের অভাব। এই যে আমরা কতদিন বলছি বেকার কি কারের অভাব, ধর অব্যয়ভাব, কারের অভাব অব্যয়ভাব। কিন্তু আমি যদি বলি কার নাই যার কোনো বহুব্রী, এখন ঝামেলাটা হলো যে ভাই এখন একজন যদি অভাব দিয়ে করে তাহলে অব্যয়ভাব করছে, আর আমি যদি নাইজার দিয়ে করে নয় বহুব্রী হচ্ছে। আপনি কাউকে ভুল বলতে পারবেন না, মানে আপনি কি করবেন, আপনাকে দুটোই জানতে হবে। অপশনে যা থাকবে, অপশন মাল্টিপল চয়েস, চয়েস করবেন, ওখানে যেটা থাকবে চয়েস করতে হবে। তাহলে বেহুশ, আমি বলছি হুঁশ নাইজার, আর আরেকটা বই বলেছে হুঁশের অভাব, উনি যে অব্যয়ভাব, তাহলে ওনারটা কি ভুল না রাইট। আমি যে বলেছি হুঁশ নাইজার, এটা কি ভুল, এটিও রাইট। হুঁশ নাইজার নয় বহুব্রী, হুঁশের অভাব অব্যয়ভাব, অভাব অর্থ অব্যয়ভাব। তাহলে এখন আপনি পরীক্ষা কি করবেন, পরীক্ষা আপনি যদি বেহুশ থাকে তাহলে উত্তর খুঁজবেন নয় বহুব্রী, নয় বহুব্রী খুঁজবেন। যদি নয় বহুব্রী না থাকে তাহলে উত্তর দেবেন অব্যয়ভাব। ক্লিয়ার কথা? অর্থাৎ দুটোই আছে, দুটোই থাকলে অবশ্যই নয় বহুব্রী। আর ব্যাস বাক্য যদি দিয়ে দেয়, কোনো কোনো ক্ষেত্রে ব্যাস বাক্য সহ দিবে। বিশেষ পরীক্ষা আপনি বিচক্ষণ হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে কি করবেন। অনেক সময় দেখবেন যে কি করেছে, ব্যাস বাক্য দিয়েছে, ব্যাস বাক্য দিয়ে বলেছে ঈমানের অভাব বেঈমান কোন সমাস, কারের অভাব বেকার কোন সমাস, তালের অভাব বেতাল কোন সমাস। তো যখন ব্যাস বাক্য অভাব দিয়ে দিয়েছে তোর অব্যয়ভাব, তখন কি আমার এই সূত্র দিয়ে বলবেন এটা তো বহুব্রী দিয়ে আছে, তাই না? বলেই দিল আপনাকে কারের অভাব, ঈমানের অভাব, হুঁশের অভাব, তোর অভাব তো অব্যয়ভাব। আমরা যদি কার নাইজার, ঈমান নাইজার, হুঁশ নাইজার, এটা নয় বহুব্রী। প্রবলেমটা কোথায়, যে ব্যাস বাক্য দেয়নি, শুধু বেহুশ দিয়েছে। ব্যাস বাক্য দেয়নি, শুধু বেহুশ দিয়েছে, শুধু বেহুশ দিয়েছে, শুধু বেঈমান দিয়েছে, ব্যাস বাক্য নাই। আপনি মূলত ধরে নেবেন বহুব্রী, মূলত খুঁজবেন কি বহুব্রী, বহুব্রী না থাকলে অব্যয়ভাব। যদি অব্যয়ভাব বহুব্রী দুটো থেকে অবশ্যই আগে কি বহুব্রী ভেবে বহুব্রী দিবেন, বহুব্রী না থাকলে অব্যয়ভাব দিবেন। এরপরেও যদি বলেন না স্যার বুঝলাম না, এলোমেলো লেগে যায়, তাহলে আর কিছুই করেন না। কিন্তু আপনাদের জ্ঞানটা সীমাবদ্ধ হয় বলে ঝামেলা। জ্ঞানটা কি হয়, সীমাবদ্ধ হয়। কেন সীমাবদ্ধ হয়, যদি এক বই শুধু অব্যয়ভাব পড়লেন আর আরেক বই যদি বহুব্রীতে আছে, তাহলে তো আপনি ঝামেলা করে গেলেন। আবার আমি বহুব্রী করলাম, এক বই অব্যয়তে যাব, কোনোটাই ঝামেলা না, দুটোই হবে। একটু বেশি শুদ্ধ আর একটু কম শুদ্ধ, বিকল্প বলে আমি কি বলি, বিকল্প। নেইজার বে না নিয়ে থাকলে মূলত নয় বহুব্রী, মূলত নয় বহুব্রী, নয় বহুব্রী না থাকলে বিকল্পে কি অভাব অর্থ হবে। বেহুশ, হুঁশ নাই কি মনে লোকটা বেহুশ লোক, এই বেহুশ মেয়ে মানে হুঁশ একবারে নাই না, হুঁশ কম। এই বেহুশ ছেলেকে দিয়ে কিছু হবে না, বেহুশ ছেলে মানে ছেলেটার হুঁশ একেবারে নাই, তার হুঁশ একটু কি কম, তাহলে হুঁশের অভাব। আবার লোকটা বেহুশ হয়ে গেছে মানে হুঁশ একেবারে কি নাই, হারিয়ে গেছে, তাহলে হুঁশ নাই যায় সেও বেহুশ, একটু হুঁশ কম অল্প তাও বেহুশ। তাহলে আপনি এখন কাকে কি ধরবেন, তাহলে আপনি ধরবেন হুঁশের অভাব, হুঁশ নাই যার তাও বেহুশ, হুঁশের অভাব তাও বেহুশ, দুটোই হবে। এই দুটোর মধ্যে নাইজারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এটা না থাকলে বিকল্পে অভাব দিয়ে অব্যয়ভাব উত্তর দেওয়া যাবে। কাজে আপনাকে দুটোই জানতে হবে, মাল্টিপল চয়েস, চয়েস করবেন যেটা থাকবে সেটা, দুটোর মধ্যে যেটা বেশি মানে ভালো সেটা দিবেন। আচ্ছা, এরপরে লিখবেন হচ্ছে একটি ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার খুবই গুরুত্বপূর্ণ একটি বহুব্রীর নাম ব্যতিহার বহুব্রী, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বহুব্রীর নাম ব্যতিহার বহুব্রী, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বহুব্রী ব্যতিহার। ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে, ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। দ্রুত লিখে নেন।
তাহলে কোন একটি শব্দ আপনাকে নির্ণয় করতে দিয়েছে, কোন সমাস, কোন একটি শব্দ নির্ণয় করতে দিয়েছে যেখানে আপনি দেখছেন যেখানে ক্রিয়ার পারস্পরিকতা ঘটেছে। কি ঘটেছে? ক্রিয়ার পারস্পরিকতা, তার নাম ব্যতিহার। এবং ঝামেলা স্যার ক্রিয়ার পারস্পরিকতা যে ঘটেছে এটাই তো বুঝি না, ক্রিয়ার পারস্পরিকতা আবার কি জিনিস? ক্রিয়ার পারস্পরিকতা একটু আপনাকে একটু বোঝাই যে ক্রিয়ার পারস্পরিকতা বলতে আসলে আমরা কি বুঝি। ক্রিয়া তো বোঝেন না, তাও বোঝেন না, ক্রিয়া তো বোঝেন তাই না, ক্রিয়া বোঝেন, কিন্তু পারস্পরিকতাটা কি? দেখেন আমি একজনের দিকে তাকিয়ে আছি, আমি একজনের দিকে কি তাকিয়ে আছি, তাকিয়ে আছি, এটি একটি ক্রিয়া। এই যে কারোর দিকে তাকিয়ে আছে, তাকিয়ে একটা ক্রিয়া। আমি তাকিয়ে আছি, সে তাকিয়ে আছে আকাশের দিকে, ওটা আর একটা ক্রিয়া। আমি তার দিকে তাকিয়ে আছি তাই না, মৌসুমীর দিকে, আর মৌসুমী কোন দিকে তাকিয়ে আছে? ওমর সানির দিকে, তাহলে এটা একটা ক্রিয়া। কিন্তু আমি মৌসুমীর দিকে তাকিয়েছি, মৌসুমী কি আমার দিকে তাকিয়েছে, তাহলে এই ঘটনাটার নাম কি? তাকাতাকি। আমি মৌসুমীর দিকে তাকিয়েছি, এটা একটা ক্রিয়া, তাকিয়ে থাকা। আমিও তাকিয়েছি, মৌসুমী আমার দিকে তাকিয়েছে, তাহলে এই ঘটনাটার নাম হলো তাকাতাকি। তাকাতাকি ব্যাকরণ বললো সুখাসুখি, ব্যতিহার। বুঝতে পারলেন? আমাকে একজন গালি দিয়েই যাচ্ছে, গালি দিচ্ছে, আমি মনের সুখে গালি কি খেয়ে যাচ্ছি, এটা গালি দেওয়া বা গালি খাওয়া একটা ক্রিয়া। এই যে আমাকে গালি দিচ্ছে, আমি খাচ্ছি, গালি খাওয়া বা গালি দেওয়া একটা ক্রিয়া। কিন্তু ও গালি দিচ্ছে আর আমি আবার কি শুরু করেছে, মামুর উঠা, তুই কাকে লেড়েছিস, কাকে লেড়েছিস, জুয়েল কিবরিয়াকে লেড়েছিস, তুই চিনিস না আমাকে, তুই লোকটাকে লেড়েছিস। এবার কিন্তু আর গালি দেওয়া গালি খাওয়া নাকি, গালা গালি, গালা গালি। আমি গালি, উনি গালি দিচ্ছেন, এটা একটা ক্রিয়া। একজনকে 5 জন মিলে মারছে, এটা মারামারি না, কিন্তু একজনকে যদি 5 জন মিলে মারে এটা একটা ক্রিয়া, মার দেওয়া। ছেলেটা মার খাচ্ছে, ওরা মার দিচ্ছে, কিন্তু যদি ওরাও মারে ওরাও মারছে, তাহলে তার নাম কি? মারামারি। বুঝেন? ক্রিয়ার পারস্পরিকতা বুঝেন নাই? আমাকে একজন এসে জড়িয়ে ধরেছে, নায়িকা এসে জড়িয়ে ধরেছে আমাকে, আমি এরকম করে আছি টাইটানিকের হিরোর মতো, তাহলে এটা ক্রিয়ার পারস্পরিকতা হয়নি। কি হয়েছে? এটা এটা শুধু একটা ক্রিয়া হচ্ছে, জড়িয়ে ধরা, এটা হচ্ছে একটা জড়িয়ে ধরা। আমিও যদি অ্যাকশনে যাই, আমিও যদি অ্যাকশনে যাই, তাহলে ঘটনাটার নাম কি? জড়া জড়ি, জড়া জড়ি, ক্রিয়ার পারস্পরিকতা। ক্রিয়ার কি? পারস্পরিকতা। এইরকম অনেক শব্দ আছে, লাঠা লাঠি, মারা মারি, সোখা সখী, কানা কানি, খেলা খেলি, ধাক্কা ধাক্কি, সুলা সুলি, হাসা হাসি, গুতা গুতি। দেখেন এই যে সারোয়ার হোসেন রুবেল ভাইয়া, হ্যাঁ সারোয়ার ভাইয়া লিখছে বাঘে মহিষে। দেখেন আপনাদের জ্ঞানটা কোথায় চলে গেছে। সারোয়ার ভাইয়া লিখেছে বাঘে মহিষে। এখন বোঝান আমাকে, এই বাঘে মহিষে কেমনে ক্রিয়ার পারস্পরিকতা? এখানে কি কোনো ক্রিয়া আছে? সারোয়ার হোসেন রুবেল ভাই বলেন, বোঝান আমাকে, এই বাঘ আর মহিষ কি ক্রিয়া না ক্রিয়ার পারস্পরিকতা? বলেন তাহলে কেমনে কি বুঝলেন, কি বুঝলেন না, কি প্রশ্ন করেন? তাহলে মারামারি, লাঠালাঠি, কানাকানি, সুলাসুলি, সুখাসুখি, ধাক্কাধাক্কি, গুতাগুতি, পিড়াপিড়ি, হাসাহাসি, জড়াজড়ি, খামসা খামসি, সিমটা সিমটি, তাই না, কামলা কামলি, সুমাসুমি, মেলা কিছু আছে, সবকিছু বলা যাবে না। কিছু বলতে গেলে আবার কি মুখ ফসকে গড়িয়ে যাবে, তখন আপনারা আমাকে বলবেন যে স্যার একটা বেয়াদ দেবো, কি না কি বলে। তো বুঝেনি তো, এমন একটা কাজ যেখানে এক দিক থেকে হলে হয় না, কিছু কাজ আছে দুই দিক থেকে ঘটে, এই যে অ্যাকশন, উভয় জনের যে ঘটনা ঘটে, তার নাম ব্যতিহার বহুব্রী। কি বহুব্রী? ব্যতিহার বহুব্রী। ক্লিয়ার? আর আরেকটি সূত্র আছে, যেটি সূত্র বলে আমরা, আরেকটু সূত্র, যে না ভাই টানাটানি তারপরে কামড়া কামড়ে আমরা অত নিচে নামবো না, তাই না, অনেকে মাইন্ড করবে। হ্যাঁ আমরা
নিচে আর নামতে চাই না। জি আচ্ছা ঠিক আছে। এখন এখানে এখন দেখেন আমার এই ব্যাচে এমন কিছু সহজ সরল মানে ছাত্র আছে, সহজ সরল ছাত্র যারা কি যারা নাবালক টাইপ আছে আর কি, খুব সহজ সরল বোকা শোকা, বোঝে না পারস্পরিক যে জড়াজড়ির মাঝে বা কোলাকুলির মাঝে যে পারস্পরিকতা আছে এটা বোঝে না, খুবই সহজ সরল। খুবই এমন জড়াজড়ির মাঝে ক্রিয়া পারস্পরিকতা, চোখাচোখির মাঝে যে পারস্পরিকতা, তাই না, তারপরে কোলাকুলির মধ্যে যে পারস্পরিকতা বোঝে না, তাহলে তার জন্য উপায় কি? তার জন্য উপায় হলো পূর্ব পদের শেষে আকার আর পর পদের শেষে ইকার। এমন এক আমার ছাত্র আছেন এই ব্যাচে যিনি ওই পারস্পরিকতা বোঝেন না, খুবই সহজ সরল বোকা শোকা, একটু ছোট ছেলেমেয়েরা আছে কিছু, তাই না? তাহলে কি করতে হবে? তাহলে তার জন্য সে কি বুঝবে না? তার কি পড়ার অধিকার নাই? সে তো পারস্পরিকতা বোঝে না, তাহলে সে কেমনে বুঝবে? শিক্ষার্থী বন্ধুরা, আরো সিম্পল একটি ওয়ে, একদম খুবই দারুণ একটি কৌশল, পূর্ব পদের শেষে আকার, পর পদের শেষে ইকার। সোখা সখী, কানা কানি, ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, সুলা সুলি, হাসা হাসি, গুতা গুতি, কামড়া কামড়ি, কাটা কাটি, ফাটা ফাটি। তাহলে পূর্ব পদের শেষে আ আর পর পদের শেষে কি ই ই। পূর্ব পদের শেষে আ আর পর শেষে ই। লাঠা লাঠি, কানা কানি, সোখা সখী, ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি ইত্যাদি। জি, তাহলে নাম ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার দেখেন প্রত্যয়ান্ত বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি। শাকিলা বুড়া বুড়ি হবে না শাকিলা, কারণ বুড়া বুড়ির মধ্যে তো ক্রিয়া নাই। বুড়া হ্যাঁ ঠাসা ঠাসি, জি ঠাসা ঠাসি, চাপা চাপি, জি ইত্যাদি হবে, বুড়া বুড়ি হবে না। এই যে দেখেন আবার শাকিলা খান, এই যে আরেকটা মাল পাইছেন। বুড়া বুড়ির মধ্যে কি ক্রিয়া আছে? ঘটনাটা কি ক্রিয়া ঘটতে হবে ভাই, ক্রিয়া ঘটতে হবে, ঠিক আছে, নাহলে হবে না। এখন বলবেন যে নানা নানি, দেখেন দাদা দাদি, এই যে শাকিলা খান বুড়ি, তাহলে নানা নানি, নানা নানি, দাদা দাদি, এটাও কি ব্যতিহার বহুব্রীহি রে গাধি, গাধা গাধি, ব্যতিহার বহুব্রীহি না। ব্যতিহার বহুব্রীহি হলে আমার কি লাগবে? আগে ক্রিয়া লাগবে, ক্রিয়া লাগবে, ক্রিয়া লাগবে। দেখেন প্রত্যন্ত বহুব্রীহি, আমরা বহুব্রীহি আর একটা দুটো পড়িয়ে থামবার। আজকে কোনো পরীক্ষা হবে না, আজকে কোনো পরীক্ষা হবে না। কেন? যে আমরা সমাস, যেহেতু আপনারা বলেছেন যে স্যার ওই দিনই পরীক্ষা নিলে আমাদের অনেক সমস্যা হচ্ছে, অনেকে আজকে ক্লাস করছে না, অনেকে ক্লাস হয়তো পরে করবে, আবার যারা ডাইরেক্ট ক্লাস করতে পারে না, যার ফলে আজকে পরীক্ষাটা একদিন দুদিন গ্যাপ দিব, পরীক্ষাটা দুদিন গ্যাপ দিয়ে দিব, যাতে আমার পড়াটা একটু এগিয়ে থাকে আর পরীক্ষা একটু পিছিয়ে থাকে। বুঝতে পেরেছেন কথাটি? মানে ওই দিন পরে ওই দিনই পরীক্ষা। অনেকে আপত্তি জানিয়েছেন, অবজেকশন জানিয়েছেন যে স্যার এইভাবে তো আমরা পড়াটা কাভার করতে পারছি না, বা হয়তো আমি পরে দেখছি, ওই দিন দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করব আমরা? হ্যাঁ, শাকিল এখন বকা শুনতে ভালো লাগে, ঠিক আছে, মাঝে মাঝে বকা খাবা। আচ্ছা, তাহলে আমরা বলছি পরীক্ষাটা আমি দুটো ক্লাসে পরীক্ষা গ্যাপ দিয়ে দিব, তাতে হবে কি যে আমার পড়াটা একটু আগাবে, পরীক্ষাটা তাহলে পিছিয়ে যাবে। ক্লিয়ার? তার মানে আজকে কোনো পরীক্ষা হচ্ছে না। বুঝতে পেরেছেন? জি, দেখেন অত্যন্ত, দেখেন বহুব্রীহি সমাসের পরপদে যদি, বহুব্রীহি সমাসের পরপদে যদি আ এ ও প্রত্যয় যুক্ত হয়, তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি। বহুব্রীহি সমাসের পরপদে যদি, বহুব্রীহি সমাসের পরপদে যদি, বহুব্রীহি সমাসের পরপদে যদি
আ এ ও মানে আকার একার ওকার প্রত্যয় যুক্ত হয় তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি বলে। বহুব্রীহি সমাসের পরপদে যদি আকার একার ওকার মানে আ এ ও যুক্ত হয় তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি বলে। তাহলে বহুব্রীহি সমাসের পরপদে যদি আই ও প্রত্যয় যুক্ত হয় তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি বলে। দেখি আমরা কেমনে যুক্ত হয় দেখেন। তাহলে এবারে সহজ কথা কি যে যখন কোন বহুব্রীহি সমাসের শেষে কি দেখবেন, বহুব্রীহি সমাসের শেষে দেখবেন আকার একার বা ওকার যুক্ত আছে, আকার একার ওকার। যেমন দেখেন এক মনা, তারপর কি এক টানা, তারপরে এক সুখা, এক ঘড়ি, এক নলা, এক তলা, দো তলা, দো মনা, দো টানা, দো মুখো, এক গুণে, এক তারা, দো তারা, ঘর মুখো, আদুরে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে শেষ করবেন ইনশাআল্লাহ, অল্প একটু। জি, তাহলে কি বলছি আমরা, অর্থাৎ দেখেন এই যে যত শব্দগুলি লিখেছি আপনি একটু লক্ষ্য করবেন, যত শব্দ লিখেছি সবগুলি শব্দের শেষে কিন্তু কি আকার একার বা ওকার আছে। আমি যত শব্দ লিখেছি পরীক্ষার টপিক সমাস, মুন্নি চুন্নি পরীক্ষার টপিক কি সমাস, অর্থাৎ আমি সমাস শেষ করে পরীক্ষা নিব, যেদিন শেষ হবে তারপরে পরীক্ষা, সমাসের উপর পরীক্ষা নিব। জি, আচ্ছা, হ্যাঁ, ক্লাস তো প্রতিদিনই হবে বাবা, ক্লাস তো প্রতিদিনই হবে, কিন্তু যেহেতু অনেক সময় শেষ করতে পারছি না তাই সমাজটা শেষ করে পরীক্ষা নিব, সমাজ শেষ করে পরীক্ষা নিব। টপিক না শেষ হলে ওই যে আপনারা বলছেন অনেকটা এদিক ওদিক থেকে প্রশ্ন হচ্ছে, ঝামেলা, একটা টপিক শেষ করব করে পরীক্ষা নিব। জি, তাহলে দেখেন লিখেছে এক মোনা, এক টানা, এক চোখা, এক ঘড়ি, এক নলা, এক তলা, দোতলা, দোমনা, দোটানা, দোমুখ, এক গুয়ে, এক তারা, দোতারা, ঘর মুখ, পাজুরে, ঠিক আছে, ঘর পুনো। হ্যাঁ, তাহলে কি বলছি আমরা, প্রত্যেকটা শব্দের শেষে দেখেন চিহ্নটা কি, প্রত্যেকটা শব্দের শেষে কি আছে দেখেন তো, প্রত্যেকটা শব্দের শেষে কি আছে, আ এ ও আছে, আ এ ও। যখন কোন শব্দের শেষে আ এ ও প্রত্যয় থাকবে, আ এ ও, তার নাম কি প্রত্যয়ান্ত বহুব্রীহি, এক মনা, তাহলে ব্যাস বাক্য কি, গোপ খেজুরে, জি গোপ খেজুরে হবে, গোপ খেজুরে, গোপ খেজুরে। জি, তাহলে এক মনের ব্যাস বাক্য কি, এক মনজার, তাই না, এক মনের, দো মনা দুই মনজার, তিন মনা তিন মনজার, চার মনা চার মনজার, না, এক মনেরও এক মন, দো মনেরও দুই মন, তিন মনেরও তিন মন। তাহলে এক মনে এক দিকে মনজার, একদিকে, দো মনে দুই দিকে, মন একটাই, কারো একদিকে কারো কি দুই দিকে, চতুর মনা, তাহলে চার দিকে মন, দুই মনে দুইটা মন না, মনে থাকবে, চতুর মনে চারটা মন না, চতুর মনে চার দিকে মনজার, দো মনে দুই দিকে মনজার, এক মনে এক দিকে মনজার,
একটানা, একদিকে টান যার, এক চোখা, এক চোখ যার না, এক চোখার এক চোখ না, দুই চোখ, কিন্তু এক চোখা একদিকে চোখ, মানে দেখবে এক চোখা এক চোখ যার না, কি বলতে পারি লোকটা, এক চোখার এক চোখ না রে ভাই, এক চোখারই দুই চোখ, কিন্তু একদিকে, চোখটা কই দিকে, একদিকে। এক ঘরে এক ঘর যার, এক নলে এক নল যার, এক তলা এক তল যার, দোতলা দুই তল যার, দোমনা দুই দিকে মন যার, দোটানা দুই দিকে টান যার, দোমুখ দুই দিকে মুখ যার, এক গুয়ে একদিকে গোজার, এক তারা এক তার যার, দোতারা দুই তার যার, ঘর মুখ ঘরের দিকে মুখ যার, ঘরের দিকে মুখ যার। পাঁচজনের একটু লিখবেন, পাজর যার, পাজুরে, পাজর যার, পাজর যার। যেমন গাধা, অকে যদি লিখে দিলাম যে গাধা, নয় বহুব্রী, কাজ নাই যার, অকে যে লিখে দিয়েছি না তোকে, অকে যে নয় বহুব্রী বললাম যে অ দিয়ে নয় তৎপুরুষ কিন্তু তিন চারটি শব্দ যে আলাদা করে লিখে দিলাম, নয় বহুব্রী, অকে যে নয় বহুব্রী, কাজ নাই যার। মনিরা আক্তার পার্থক্য তো বলবো রে গাধি, ওই জন্য তো জিজ্ঞেস করলাম যে দিগু পড়িয়েছি কিনা। মনিরা আক্তার দিগু পড়িয়েছি কিনা জিজ্ঞেস করেছি তো ওই জন্যই, দিগু পড়িয়েছি কিনা জিজ্ঞেস করেছি কেন, কারণ সংখ্যাবাচক বহুব্রীর সাথে দিগুর একটা কনফিউশন আছে, এই জন্য তো আমি সূত্র জিজ্ঞেস করেছি যে দিগু পড়িয়েছি কিনা, বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে পাজরের ব্যাস বাক্য কি, পাজর যার, পাজর যার। ঘরের দিকে মুখ যার, দোতারা, তো শব্দ ছিল দুই তার যার হয়ে গেল দোতরা, এক মন যার হয়ে গেল কি এক মনা, দুই মন যার হয়ে গেল কি দোমনা। তার মানে প্রত্যেকটা গোফে খেজুর যার, গোফে খেজুর যার হয়ে গেল গোফ খেজুরে। তার মানে শব্দটা ছিল খেজুর হয়ে গেল খেজুরে, ছিল মন হয়ে গেল মনা, ছিল চোখ হয়ে গেল চোখা। তার মানে প্রত্যেকটা শব্দের শেষে কি আকার একার ওকার যুক্ত হচ্ছে, আকার একার ওকার। তার মানে যখন কোন বহুব্রীর পিছনে আ এ ও যুক্ত হয়ে যাবে সেই বহুব্রীর নাম কি প্রত্যন্ত বহুব্রী। তাহলে আমরা বহুব্রীর কয়টা করলাম দেখি, একটা করলাম কি নয় বহুব্রী, নয় বহুব্রী, তারপর করলাম কি ব্যতিহার বহুব্রী, তারপর আমরা করলাম প্রত্যন্ত বহুব্রী। তো বহুব্রী যেহেতু শেষ করা যাচ্ছে না আজকে যেহেতু আর অনেকেই করতে চাচ্ছেন না, তাহলে আজকে আমরা শেষ করি। জি, তাহলে যেগুলি করালাম, যেগুলি বোঝালাম, সেগুলি কিন্তু কি করবেন, সেগুলি একটু নিজেরা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন, একটু পড়ার সাথে লেগে থাকবেন। হয়তো ওই যে বললাম যে দুই একটি শব্দ, দুই একটা জিনিস একটু এলোমেলো হয়, কারণ ওই যে বললাম সবাই যে ব্যাকরণটা মানে না। কেন এলোমেলো হয় আমি বারবার সঙ্গী থেকে বলছি, কিছু কিছু শব্দ, কিছু কিছু জিনিস যারা নিয়মটাকে ফলো করে না, অর্থাৎ ও একটু নিজের মতো হয়েছে বলে দুই চারটা শব্দ নিয়ে আপনার একটু ইয়ে লাগতেও পারে, কিন্তু এটার জন্য মূল বেসিক সূত্রের বাইরে চলে যাওয়া যাবে না। সূত্র সূত্র, নিয়ম নিয়ম, আর যেই দুই চারটে এলোমেলো ব্যতিক্রম আলাদা, সেগুলো আলাদা আলাদা করে তাদেরকে ট্রিট করবেন, ক্লিয়ার? আর যে সূত্রগুলো, বেসিক নিয়মগুলোকে নিয়মের মতো করে বুঝে করবেন, আর যেগুলো কনফিউজ লাগছে, যেগুলো একটু এরকম সংখ্যা অনেক বেশি না, 2 4 5 10টা আলাদা করে আলাদা করে আলাদা করে পড়বেন, না হলে ভেজালটা থেকে যাবে। কারণ আপনাকে এই কথা বারবার মনে রাখতে হবে, ব্যাকরণ ভাষাকে শৃঙ্খলা দিতে চেয়েছে, কিন্তু 2 4 জন আছে যারা শৃঙ্খলা নেয়নি, বিশৃঙ্খল হয়ে থেকে গেছে। ওই যে বলেছে বেয়ারা অথবা বেয়াদব অথবা ভিআইপি, যাদের উপর আইন প্রয়োগ করা যায়নি। তো এরকম কিছু শব্দ থাকতেও পারে, এটা নিয়ে এত বেশি ওরিড হওয়ার বা এত বেশি চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই, ক্লিয়ার? তো আমরা ইনশাআল্লাহ যেটুকু করেছি, যেহেতু সময়ের সাথে শেষ করতে পারবো না, কাজে সাফাসাফি করে লাভ নেই। আগামী দিন বহুব্রীর বাকি অংশটা শেষ করব। তারপরে আমাদের কিন্তু বহুব্রীর বাইরের সমাস আছে দ্বিগু, এবং আরো দুইটি অপ্রধান সমাস আছে, অপ্রধান সমাস প্রাদি এবং নিত্য। কাজে আমরা আগামী দিন ইনশাআল্লাহ সমাসটা শেষ করব, আর সমাস শেষ করে তারপরে গোটা সমাস থেকে একটা পরীক্ষা নেব। হ্যাঁ, একটু বড় করে নেবে, সমস্যা নাই। মানে এই যে অর্ধেক অর্ধেক করে নিচ্ছে, অনেকে তো অবজেকশন দিচ্ছেন স্যার আজকে অনেকে ক্লাস দেখছে না, কালকে দেখবে, আজকে যদি পরীক্ষা নেই তাহলে অনেকের কাছে এটা ঝামেলা। তো ঠিক আছে, ভালো থাকবেন, শুভরাত্রি। জি, সবার সঙ্গে আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।
ধন্যবাদ।